আসসালামু আলাইকুম। দেখো, আমরা আগে গত দিনের কোশ্চেনটা সলভ দিয়ে দিই, দিয়ে আমরা নতুনে চলে আসি। আজকের কোশ্চেনগুলো সহজ, সলভ করতে বেশি টাইম লাগবে না। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা কি ছিল আমাদের, দেখি আমরা। দেখো, 1 নাম্বার কোশ্চেনটা ছিল বিজ্ঞানী জুলের বিবৃতিতে। তাহলে কার বিবৃতিতে? বিজ্ঞানী জুলের বিবৃতিতে কাজ এবং তাপের সম্পর্কটা কেমন। ঠিক আছে, এগুলো তো তোমরা পরীক্ষা দিয়েছো, আলাদা করে তেমন বলার কিছু নাই। বিজ্ঞানী জুলের বিবৃতিতে কাজ আর তাপের সম্পর্কটা ছিল ডাইরেক্ট সমানুপাতিক। ভালো করে খেয়াল করো, এটা তোমাদের ম্যাক্সিমামে ঠিক করছো, ভেরি গুড, সমানুপাতিক। তাহলে এটার উত্তর হচ্ছে সমানুপাতিক। এটা কিন্তু লিনিয়ার হবে না, ঠিক আছে, মানে লিনিয়ার উত্তরটা দেওয়া যাবে না, কারণ সে সমানুপাতিকই বলে দিয়েছিল। এটা শূন্য হলে ওটা শূন্য হবে, এটা শূন্য না হলে ওটাও শূন্য হবে না। তাহলে বিজ্ঞানী জুলের মতে আমরা কি বলতে পারি? কাজ এবং তাপ সমানুপাতিক। তারপরে আসি আমরা 2 নাম্বার কোশ্চেনে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি বিজ্ঞানী ক্লসিয়াস চাচা, আমাদের ক্লসিয়াস চাচা তো একটু খেলে দিয়েছিল। কি করেছে বেটা? বেশি কিছুই করেনি। তো এখানে এই কোশ্চেনটাতে তোমরা অনেকেই ভুল করছো। ঠিক আছে, তোমরা খালি একটা অপশন দেখে দাগাই দিছো। এই জিনিসটা পরীক্ষার হলেও তোমরা খুব বেশি করো, ভালো করে খেয়াল করো। এই কোশ্চেনটার অপশানে কি কি ছিল, ভালো করে খেয়াল করো। এই কোশ্চেনটার অপশানে ছিল যে লিনিয়ার করেছে, সমানুপাতিক সম্পর্ককে লিনিয়ার করেছে। এটা অবশ্যই ঠিক, কোনো সমস্যা নাই। তারপরে এই ডিইউ নামক ফ্যাক্টর যোগ করছে, এটাও কিন্তু ঠিক। সুতরাং এটাও কিন্তু ভুল না। সে ডিইউ নামক ফ্যাক্টর যে যোগ করছে এটাও ঠিক। আবার তাপ প্রদান করা হলেও কৃতকাজের মান শূন্য হতে পারে, এটাও সে দেখাইছে। কিন্তু আমি তোমাদের এটাও দেখাইছিলাম যে আমরা ডিকিউ দিচ্ছি, ঠিক আছে, আমি ডিকিউ দিচ্ছি, আমি ডিকিউ গিভেন দিচ্ছি, বাট আমার ডিডাব্লিউ শূন্য হতে পারে। এই জিনিসটাও বিজ্ঞানী ক্লসেস দেখিয়েছিল। তার মানে কি? বিজ্ঞানী ক্লসেস লিনিয়ারও দেখাইছে, ডিইউ আছে এটাও দেখিয়েছে। ডিকিউ দিয়ে আমি তোমাদেরকে কি দেখাইছিলাম, যে আমি এই যে ধরো এই প্রেসার কুকার, এই যে প্রেসার কুকার দিয়ে দেখাইছিলাম না আগের দিন, প্রেসার কুকারের ভলিউম তো ধ্রুব, আমি যতই তাপ দিই না কেন কাজের মান কিন্তু শূন্য। তাহলে কাজের মান শূন্য কিন্তু তাপ দিচ্ছি, তার মানে কি হচ্ছে? ওটা টেম্পারেচার বাড়াইতেছে, সোজা কথা। তাহলে এই কেসটাও সম্ভব। তাই এই 2 নাম্বার কোশ্চেনটা অনেকে ভুল করছে, আমি তোমাদের স্ট্যাটিস্টিক্স দেখে বলতেছি, এটার উত্তর কিন্তু অল হবে। যারা ভুল করছো তারা ক্লিয়ার হলো নাকি আমাকে তাড়াতাড়ি জানাও ভাইয়ারা, যারা ভুল করেছো তারা ক্লিয়ার হলো কিনা। ঠিক আছে, যারা ভুল করছো তারা ক্লিয়ার কিনা। আচ্ছা, ঠিক আছে। তারপর এবার দেখো 3 নাম্বার কোশ্চেনটায় একটা গ্রাফ ছিল। 3 নাম্বার কোশ্চেনটা একটা গ্রাফ ছিল, এটা তোমরা অনেকেই দেখতে পারো নি। এই গ্রাফটা ওই কম্পিউটার মোডে একটু গ্রাফটা মনে হয় উল্টায় গেছিল এবং বড় হয়ে ফেটে গেছিল। তো 3 নাম্বারটা ভেরি ইজি ছিল। দেখো বিষয়টা কি, 3 নাম্বারে আমি বলে দিছিলাম যে জিনিসটা আইডিয়াল। কোশ্চেনে লিখে দিছিলাম যে জিনিসটা আইডিয়াল, আর এরকম একটা বৃত্তাকার জিনিস দিয়ে দিয়েছিলাম, এখানে পি ছিল এখানে ভি ছিল, এটা ডাজেন্ট ম্যাটার। আমরা একটা কথা জানি যে কোনো বস্তু যদি আইডিয়াল হয় তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 হবে। এটা হচ্ছে আমাদের মূল কথা, মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 হবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে একটা পয়েন্ট ছিল আর এখানে মনে হয় একটা পয়েন্ট ছিল। এই দুইটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া ছিল। স্থানাঙ্ক কত কত ছিল? একটাতে 2 3 আর একটাতে 3 1। এখানে ছিল 2,3, এখানে ছিল 3,1। তো প্রথমটা প্রেসার, পরেরটা ভলিউম। তোমরা জাস্ট কি করবা, এই ইকুয়েশনটাতে বসাবা। আর এই পয়েন্টের তাপমাত্রা দেওয়া ছিল 200 কেলভিন। তাহলে যদি আমরা সব বসাই, দেখো, তাহলে P1 এর মান 2, V1 এর মান 3, T1 এর মান 200। তাহলে এখানে কত হবে? 3 1। আর এই তাপমাত্রাটাই আমার দরকার। আমরা যদি ঘাট করে কাটি, এটা এটা কাটবো, এটা এটা কাটবো, তাহলে টি এর মান 100 কেলভিন। এই যে খুব সিম্পল অঙ্কটা ছিল, তেমন কিছুই না। মানে সোজা কথা, যদি তোমাকে আইডিয়াল বলে দেয়, তোমাকে এই জিনিসটা দিয়ে আগাইতে হবে। এটা ছিল আমার এই অঙ্কটা দেওয়ার মূল উদ্দেশ্য। বুঝতে পারছো কি? যে আইডিয়াল জিনিসটা যখন তোমাকে বলে দিবে তখন তোমাকে কি করতে হবে? P1 V1 বাই T1 P2 V2 বাই T2 এই সূত্রটাকে ইউজ করতে হবে টেম্পারেচার বাইর করতে গেলে বা যে কোনো জিনিস বাইর করতে গেলে। অ্যাসিডে গলে গেছে, ও মা, ফোনে নাই, এই ফোনে নাই না, তোমরা মনে হয় ফেসবুকে লাইট ভার্সন ইউজ করতেছো, এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা, ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা 3 নাম্বারটাও শেষ করে ফেললাম। এবার দেখো 4 নাম্বার প্রশ্নে কি বলেছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী জুলের বিবৃতিতে কখন সত্য হবে। এটা একটা খুবই সুন্দর কোশ্চেন। যদি আজকে আমরা দেখতাম যে বিজ্ঞানী জুলের বিবৃতিতে প্রথম সূত্রটা কখন সত্য হবে, ঠিক আছে। তো সিম্পল কথা, দেখো বিজ্ঞানী জুল কি করছে, বিজ্ঞানী জুল বলছে ডিকিউ সমান ডিডাব্লিউ। তার মানে কি? ডিইউ শূন্য বানায় দাও। তাহলে ডিইউ যদি তুমি শূন্য বানায় দিতে পারো, তার মানে কি হয়ে যাবে?
জুলের বিবৃতি সত্য হয়ে যাবে। যে কোনো মূল্যে যদি তুমি ডিইউ কে শূন্য বানিয়ে দিতে পারো, মানে সোজা কথা অন্তস্থ শক্তির পরিবর্তন যদি তুমি শূন্য বানিয়ে দিতে পারো, তার মানে তোমার খেল খতম। তার মানে তোমার জুল চাচা হিরো হয়ে যাবে। ঠিক আছে, জুল চাচা আবার তার হিরো পজিশনে চলে যাবে, কিন্তু কাজটা তোমাকেই করতে হবে। জন্য নাকি অন্য সূত্র ব্যবহার করা যাবে? এটি কি শুধু আইডিয়াল গ্যাসের জন্য নাকি অন্য সূত্র ব্যবহার করা যাবে? ভাইয়ারা, এই যে এইখানে আমি যেটা দিলাম এটা আইডিয়াল গ্যাসের জন্য হলো, এই অঙ্কটার জন্য। আর এটা যেটা বলতেছি এটাতে যে কোনোটার জন্যই হবে, মানে জুলের বিবৃতি কখন সত্য হবে এটা সব সময় হবে, কোনো সমস্যা নাই। এই যে গ্রাফটা, এই সূত্রটা তুমি আইডিয়াল না হলে ব্যবহার করতে পারবে না, এটা খেয়াল রাখো, এটা আইডিয়াল হতে হবে। তাহলে আমরা 4 নাম্বারটাও শেষ করে ফেলেছি। এবার 5 নাম্বার দেখো, বাস্তব জীবনে তাপনীতিক ধর্ম ও তাপমাত্রার সম্পর্ক কেমন ছিল? এটা আমি তোমাদেরকে আগের দিনেই করেছি, যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে লিনিয়ার, এটা আগের দিন বিশদ আলোচনা হয়েছে, আর আলোচনা করার কোনো দরকার নেই। এবার দেখো কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন, ভালো করে খেয়াল করো, সেলসিয়াস এবং কেলভিন তোমরা যদি সূত্রে খেয়াল করো দেখবা সি এর নিচেও 5 আছে, কে মাইনাস 273 এর নিচেও 5 আছে, যেহেতু এটার নিচেও 5 আছে এটার নিচেও 5 আছে, ভালো করে খেয়াল করো, এটার নিচেও 5 এটার নিচেও 5, তার মানে এটা কোনো দিন সমান হতে পারবে না। এটার উত্তর হবে নেভার এভার, এটা কখনোই সমান হতে পারবে না, মানে কোনো স্পেসিফিক তাপমাত্রা এটাতে আর এটাতে একই তাপমাত্রা হবে না। এবার 7 নাম্বার দেখি, 7 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে ওই যে 7 নাম্বার কোশ্চেনটা আর আলাদা করে দেখানোর কিছু নাই, স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, এই অঙ্কটা আলাদা করে সলভ দিচ্ছি না, কারণ গত ক্লাসের সলভে এটা এক্সাক্ট করে দেওয়া আছে 7 নাম্বার। ঠিক আছে, এবার আসে 8 নাম্বার। ঠিক আছে, 8 নাম্বারটা খুব সোজা। একটি 2 স্থির বিন্দু থার্মোমিটারে বরফ বিন্দু এবং স্টিম বিন্দুর তুলনা করে তাপমাত্রা মাপা হয়। ভালো করে দেখো তো, 2 স্থির বিন্দু যে কোনো তাপমাত্রা থার্মোমিটারেই কিন্তু বরফ এবং স্টিম বিন্দুর তুলনা করেই তাপমাত্রা মাপা হয়। এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এরকম, আমরা কি করতে যাচ্ছি, থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা, মানে এখন বলতেছে মাপা হয়, থার্মোমিটারটি দ্বারা নিচের কোন তাপমাত্রা পরিমাপ করা যাবে না। বিষয়টা বোঝো খুব ভালো করে, বরফ বিন্দু এবং স্টিম বিন্দু, মানে এই কোশ্চেনটা অনেকেই ভুল করছে, আমি দেখলাম এটা খুবই সহজ একটা কোশ্চেন, তোমরা অনেকেই ভুল করেছো। ধরো বরফ বিন্দু 0 ডিগ্রি, স্টিম বিন্দু 100 ডিগ্রি, ঠিক আছে, এটা কিন্তু এটা মিনিং করে না যে থার্মোমিটারটা এর বাইরে মাপতে পারবে না, এটা কিন্তু তা না, এর বাইরেও মাপতে পারবে। ঠিক আছে, আমি খুব সহজ কথা বলি, খুব সহজে বলি। ধরো তোমরা বায়োলজিতে এবং কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ার কথা, একবারে এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো রিক্টিং টেম্পারেচার, এই নামটা শুনছো তোমরা, রিক্টিং টেম্পারেচার? এই শুনছো কিনা কমেন্ট করো তো ভাইরা, রিক্টিং টেম্পারেচার এই কথাটা শুনছো কিনা? রিক্টিং টেম্পারেচার কথাটা তোমরা শুনছো কি? ওমা, এরা রিক্টিং টেম্পারেচার কথাটা বলে শুনে নাই। এই রিক্টিং টেম্পারেচার শোনো নাই কেমন করে? হ্যাঁ, রিক্টিং টেম্পারেচার তো শোনার কথা। আল্লাহ, তাহলে আমি শোনাই দিই, এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ভাইরা, রিক্টিং টেম্পারেচার মানে হচ্ছে যে তাপমাত্রায় ব্যাকটেরিয়ার খোলসটাও ধ্বংস হয়ে যায়, মানে সোজা কথায় বলতে গেলে যে তাপমাত্রায় সচরাচর অনেক ব্যাকটেরিয়া মরে যায়, এই তাপমাত্রাটাকে বলা হয় রিক্টিং টেম্পারেচার। তোমরা যদি কোটায় যে বিভিন্ন ধরনের বস্তু কোটাজাতকরণ করো বা বিভিন্ন ধরনের বস্তু যদি সংরক্ষণ করো, তাহলে জিনিসটাকে ফুটিয়ে নেওয়া হয়। ঠিক আছে, একটা হাই টেম্পারেচারে ফুটিয়ে নেওয়া হয়। এই হাই টেম্পারেচারটাকে বলা হয় 121 ডিগ্রি সেলসিয়াস। 121 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা ব্যাকটেরিয়া মারার জন্য অনেকখানি যথেষ্ট। সব ব্যাকটেরিয়া আবার মরে না ভাই, ঠিক আছে, এটা ব্যাকটেরিয়া মারা যায় 121 ডিগ্রি সেলসিয়াস। কেন মারা যায়? এই যে স্পোর নামে কিছু জিনিস তোমরা বায়োলজিতে পড়ছো, এই জিনিসটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই তাপমাত্রাটাকে বলা হয় রিক্টিং টেম্পারেচার। ঠিক আছে, এটা পড়ার কথা, এটা বায়োলজিতে এবং কেমিস্ট্রিতে বহুল ব্যবহৃত হয়। আজ একটু আগেই চলে আসেন। ওমা, এটা আবার কি কথা?
কেমিস্ট্রি ফিফথ চ্যাপ্টারে ছিল, হ্যাঁ অবশ্যই ছিল। তাহলে বিষয়টা কি, আমি কি তোমাদের বুঝাইতে চাইলাম সেটা বোঝো। আমি তোমাদের বুঝাইতে চাইলাম হলো যে এই যে রিটিন টেম্পারেচার এর মানটা কত, খেয়াল করো, এর মানটা হচ্ছে 121°C। তো আমি এটা কি সেলসিয়াস স্কেল দিয়ে মাপলাম না? খেয়াল করো, এই 121°C এই তাপমাত্রাটা মেপেছি কোন স্কেল দিয়ে? সেলসিয়াস স্কেল দিয়ে। তার মানে এই 121°C আমি এই সেলসিয়াস স্কেল দিয়ে পেয়েছি। তো এই 121 কি দেখো তো ভাইয়ারা, 0 এবং 100 থেকে বড় না? তার মানে 0 এবং 100 দুই স্থির বিন্দু তাপমাত্রার দুটো পয়েন্ট। এর মানে এটা না যে এর ভিতরের তাপমাত্রায় আমরা কেবল মাপতে পারবো, বাহিরের গুলা মাপতে পারবো না। আমরা এর বাহিরেরও মাপতে পারবো, এর তলেরও মাপতে পারবো। শুধু বিষয়টা কি, আমার ওই সম্পর্কটাকে তখন লিনিয়ার থাকতে হবে। আমার তাপমিতিক ধর্ম যদি লিনিয়ার ধর্ম মেনে চলে, আমি যে কোনো তাপমাত্রায় মাপতে পারবো, যতক্ষণ পর্যন্ত জিনিসটা লিনিয়ার ধর্মটা মেনে চলবে। তাহলে মেন বিষয় হচ্ছে জিনিসটা আমার লিনিয়ার ধর্ম মেনে চলছে কিনা, এটা হচ্ছে আমার মূল প্রতিপাদ্য বিষয়। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পারতেছো। তাহলে দেখো আমরা কি পাইলাম, আমরা 8 নাম্বারও পেয়ে গেলাম। 9 নাম্বারে বলতেছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র কি নির্দেশ করে। তো এটা তো আমি তোমাদের ডাইরেক্টই করাইছিলাম। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আসলে কি নির্দেশ করে, এটা খুব সহজ জিনিসই ছিল। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র এটা আসলে মানে তোমরা অনেকে যারা ভুল করছো সব না পড়ে দাগাই দিছো। তো এটা আসলে সবকিছু নির্দেশ করে, তাপ ও তাপ এবং শক্তির মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ফার্স্ট ল শক্তি সংরক্ষণশীল নীতি নির্দেশ করে। তার সাথে কি করে জিনিসটা, তোমার মানে এই লটা ওই অন্তস্থ শক্তির পরিবর্তনের বিষয়টা আনে। তার মানে এটার উত্তরও ছিল অল, তাহলে এটার উত্তরও হবে অল। তাহলে এটা হয়ে গেল। 10 নাম্বার কি বলেছে দেখো, প্রয়োজনের তাগিদে আরো সূক্ষ্ম তাপমাত্রা যদি তোমাকে মাপতে হয়, মানে ধরো মেডিকেল সায়েন্সে তোমার এখন লাগবে নার্ভ সেলের জন্য, যদি তুমি চিন্তা করো নার্ভ সেলগুলো খুব বেশি টেম্পারেচার সেন্সিটিভ হয়, ঠিক আছে, মানে অতি দ্রুত এরা নষ্ট হয়ে যেতে পারে, আবার মানে টেম্পারেচার বেশি সেন্সিটিভ। তুমি ধরো এর জন্য খুবই সূক্ষ্ম একটা থার্মোমিটার মাপ বের করতে চাও, তাহলে তোমার যে মেন কাজটা হবে সেই কাজটা কি, এই যে নিম্ন স্থিরবিন্দু আর উচ্চ স্থিরবিন্দুর যে ব্যবধান, এটাকে তুমি যত বাড়িয়ে দিবা, ভালো করে খেয়াল করো, যত বাড়িয়ে দিবা তত সূক্ষ্ম হয়ে যাবে থার্মোমিটারটা, তুমি তত নিখুঁতভাবে সুবেদী থার্মোমিটারের মতো জিনিসটা মাপতে পারবা। তার মানে মেন বিষয়টা কি, যেই ভাগ সংখ্যা থাকবে সেটাকে বাড়িয়ে দিবা, এটা হচ্ছে মেন কথা। তাহলে আমাদের এই 10টা কোশ্চেন আশা করা যায় শেষ। আমরা এবার আমাদের নতুন পড়ায় চলে আসি, ঠিক আছে? তাহলে তোমাদের কারো আশা করি এই 10টা কোশ্চেনে কোনো সমস্যা থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে রেডি। আমরা এখন আজকের আমাদের নতুন পড়ায় চলে যাই। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র পড়ছিলাম। তো আমরা এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অঙ্ক এবং যেইটুকুটা ফিলিংস আমাদের বাদ ছিল, আমরা সেইটুকুটা ফিলিংসও নিয়ে নেব, ঠিক আছে? রেডি? তাহলে সবাই প্রস্তুত? তোমরা সবাই রেডি? ঠিক আছে, তাহলে তোমরা সবাই রেডি আশা করতেছি আমি। তাহলে দেখো, আমি প্রথম দিন তোমাদেরকে কতগুলা টার্ম লিখে দিয়েছিলাম। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে ঢোকার আগে আমাদেরকে এই জিনিসগুলো একবারে নখদর্পণে ক্লিয়ার হয়ে যাইতে হবে, ঠিক আছে? তো আমি বোর্ডে সূত্রটা তোমাদেরকে লিখে আরেকবার দেই আগে। তো আমাদের সূত্রটা ছিল ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটাকে অনেকভাবে লেখা যায়, এটাও তোমাদেরকে আমি বলছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমাদেরকে এখন কিছু জিনিস ক্লিয়ার হতে হবে ভাইয়ারা এবং আপুরা। দেখো কি ক্লিয়ার হতে হবে আমাদেরকে এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে আগে ক্লিয়ার হতে হবে। তাহলে আমরা একে একে হই। তাহলে প্রথমে আমাদের সামনে আমরা পাইলাম এই যে কিউকে। তাহলে প্রথম দিন আমি তোমাদেরকে বলছিলাম ভাইয়ারা যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে হিট, এটাকে আমরা ডিফাইন করতেছি কিউ দিয়ে, আরেকটা আছে এনথালপি, এটাকে আমরা ডিফাইন করি এইচ দিয়ে। কেমিস্ট্রিতে তোমরা অনেকেই ডেল এইচ বাইর করো, আমি যতদূর জানি, ঠিক আছে? আমি যতদূর খেয়াল করি, তোমরা কেমিস্ট্রিতে ক্লাস 9-10 থেকেই বিক্রিয়ার পরিবর্তনের মান ডেল এইচ বার করে করে তোমরা অভ্যস্ত না ভাইরা? তাহলে আমি এই জিনিসটা কিন্তু তোমাদেরকে ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম। তোমরা এক লাইনে কেউ কি বলতে পারো যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? হিট এবং এনথালপির মধ্যে ডিফারেন্সটা কি? তোমরা কি এক লাইনে কেউ কমেন্টে লিখতে পারো ভাইরা
যে এদের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি, হিট এবং এনথালপির মধ্যে পার্থক্য কি, খুব গুরুত্বপূর্ণ, না হলে তোমরা অঙ্ক ভুল করে ফেলবা। যদি হিট বাইর করতে দেয় তাহলে এক জিনিস, এনথালপি বাইর করতে দিলে আরেক জিনিস, এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং কেউ তোমাদেরকে পড়াবে না সেটাও আমি জানি। তাহলে হিট এবং এনথালপি এই দুইটা জিনিস আমাদেরকে একবারে ক্লিয়ার হতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার ক্রাইটেরিয়া। তো দেখি তোমরা কেউ লিখতে পারো কিনা ভাইয়ারা, হিট কি এবং এনথালপি কি, হিট কি এবং এনথালপি কি। সিস্টেমের ভিতরে বাহিরে চিল্লা কি বলতেছে এগুলো? হ্যাঁ ভাইয়া, জনসংখ্যা বাড়ানো যায় বা ভাগ সংখ্যা বাড়ানো যায়, মৌলিক ব্যবধান কমানো যায়, কিন্তু বরফ বিন্দু আর স্টিম বিন্দুর ব্যবধান বাড়ানো যায়। হ্যাঁ অবশ্যই বাড়ানো যায়, বরফ বিন্দু আর স্টিম বিন্দুর ব্যবধানই তো আসলে ভাগ সংখ্যা, তাই না? মানে ধরো তুমি 0 আর 100 এর মধ্যে 180টার জায়গায় 300-400টা ভাগ দিয়ে দিলা, বাড়াই দিতে পারবা না? অবশ্যই পারবা, কেন পারবা না? দেখি কি বলতেছো তোমরা, এনথালপি কি? ওমা, বারজিৎ বলতেছে ভাই এনথালপি কি? হিট সাধারণ আর এনথালপি অসাধারণ। মামুন, এই এটা কোনো কথা বললা? দেখি লুৎফর রহমান কি বলেছো, H is equal to dq divided by temperature। না, তুমি তো এনট্রপিতে চলে গেলে রে ভাই, এটা এনথালপি, এনট্রপি না এনথালপি। বাংলা লিখি দাঁড়া, এটা 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 তো দেখি ইংলিশে বোঝে না, এটা হচ্ছে এনথালপি, 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 ঠিক আছে? এনট্রপি না, এনথালপি। মানে বুঝছি, এরা পরীক্ষায় আসতে দিলে এনথালপি বাইর করতে দিলে এনট্রপি বাইর করে দিয়ে চলে আসবে। এনথালপি, এনথালপি, মোহাম্মদ হক লিখেছে এনথালপি হলো টেম্পারেচার এন্ড প্রেসারের কনস্ট্যান্ট। টেম্পারেচার এন্ড প্রেসারের কনস্ট্যান্ট, একটু সমস্যা হয়ে গেল। দুইটাই তো শক্তি, কিন্তু ভাইয়া এইচ মানে নর্মাল হিট, দুইটাই শক্তি, তা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, দুটাই শক্তি, ভালো কথা, দুটাই স্কেলার রাশি, কোনো সমস্যা নাই। এটাও শক্তি, এটাও শক্তি, এটার একক জুল, এটার একক জুল, কোনো প্রবলেম নাই। তাহলে বেসিক ডিফারেন্সটা কি? হিট গ্যাসের জন্য, এগুলা কোনো কথা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে তুর্য, না ঠিক আছে, এবার আমরা আসি। একবারে ক্লিয়ার ভাইরা, সবাই রেডি তো? তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে আজকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, ঠিক আছে? তোমাদেরকে ভালোভাবে ক্লাস নিয়ে কোনো লাভ নাই আসলে। তোমরা ভালো ক্লাস করবা না, তোমরা করবা ভুট্টো সাহেবের কথা শুনবা। আচ্ছা শোনো, তাহলে শোনো এবার, হিট এবং এনথালপি দুটাই শক্তি, পার্থক্যটা বোঝো ভালো করে। আমরা পার্থক্যটা বুঝবো এরকম করে, যদি কোনো হিট, এই হিটেরই একটা বাচ্চা হচ্ছে এনথালপি, ভালো করে খেয়াল করো ভাইয়েরা, এই যে হিট, এটারই একটা বাচ্চা হচ্ছে এনথালপি, ভালো করে শোনো। তাহলে হিটের বাচ্চা হচ্ছে এনথালপি, ভালো করে শোনো, হিটের বাচ্চা এনথালপি। তার মানে বিষয়টা এরকম, এই যে হিট, তুমি যদি এই হিটটাকে, মানে তাপটাকে, তাপ শক্তিটাকে কনস্ট্যান্ট প্রেসারে মাপো, খুবই সহজ কথা ভাই, তুমি যদি কনস্ট্যান্ট প্রেসারে মাপো, কনস্ট্যান্ট প্রেসারে যদি তুমি তাপ মাপো, কনস্ট্যান্ট প্রেসারে কি মাপবা? তাপ মাপবা। তাপ শক্তিকে যদি তুমি মাপো, তাহলেই তুমি পেয়ে যাবা এনথালপি। তাপ শক্তি মাপো, দ্যাটস এনথালপি, দ্যাটস এনথালপি, এনথালপি। এখন অবশ্যই কারণ আছে বলেই তো আমরা পড়াইতেছি, তাই না? এর নিশ্চয়ই কোনো প্র্যাকটিক্যাল ইউজ আছে, কিছু একটা করে আমরা লাভ পাই। তাহলে হিটের বাচ্চা এনথালপি, আরে ফ্যান্টাস্টিক মামুন, তোমার কথা তো আমার খুব ভালো লাগলো। তাহলে আজকের ক্লাসের আমাদের মূল বিষয় কি? হিটের বাচ্চা এনথালপি, ঠিক আছে? একবার এগুলা হবে মুখে মুখে, হিটের বাচ্চা এনথালপি। ওরে আল্লাহ, হিটের বউকে আমরা খুঁজে বাইর করব, তোমাদেরকে দিলাম, ঠিক আছে? হিটের জন্য মেয়েটে খুঁজো, ঠিক আছে? এই মেয়েরা যারা আছো, হিটের জন্য তোমরা বউটাও খুঁজো, ঠিক আছে? তাহলে এনথালপি হচ্ছে হিটের বাচ্চা। তাহলে কি করতে হবে? হিট, আমরা যদি হিটকে মাপি একটা ধ্রুব চাপে, তাহলে আমরা এনথালপি পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে আমরা ধ্রুব চাপে হিটকে মাপলে এনথালপি পাবো। এখন লাভটা কি আমরা বুঝাই, এই ইকুয়েশনটাকে আমরা একটু ভাঙবো এখন, তাহলে ভালো করে খেয়াল করো ভাইরা। আমরা ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা তো লিখতেই পারি, তাই না? ভালো করে খেয়াল করো, যদি কনস্ট্যান্ট প্রেসার হয়, আমরা কিন্তু সব সময়ের জন্য জানি যে ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন পিডিভি,
তাই তো ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন পিডিভি জানি। যদি ধ্রুব চাপ হয়, পি যদি ধ্রুব হয়, আমার চাপ যদি ধ্রুব হয়, তাহলে আমার কিন্তু ডাব্লিউ সমান পিডিভি বলতে কোনো সমস্যা নাই, মানে আমি ডিডাব্লিউ সমান পিডিভি বলতেই পারি। যদি আমার চাপ ধ্রুব হয়, ডাব্লিউ সমান পিডিভি আমি বলতেই পারি, পারি না? পারি না? তাহলে আমি যদি ডাব্লিউ সমান পিডিভি বলতে পারি, তাহলে দেখো আমি যদি এখানে ডিইউ রাখলাম, আমি যদি ডিডাব্লিউটাকে পিডিভি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে আমি কি বলতে পারি, এই ডিকিউটা এখানে ছোট্ট করে লিখে দেবো অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। ভালো করে খেয়াল করো, কি এই ছোট্ট করে এই জিনিসটা দেওয়ার মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এই যে ছোট্ট করে এই ডিকিউটাকে কনস্ট্যান্ট প্রেশারে দিলাম ভাইয়ারা। এবার তোমাদের কাছেই প্রশ্ন করি, ঠিক আছে? আসো তোমরাই প্রশ্নের উত্তর দাও। তাহলে কোশ্চেন নাম্বার 1, আজকের আমাদের কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে, ডিইউ প্লাস পিডিভি কে কি বলা যায়? এ নাম্বার অপশন কিউ, বি নাম্বার অপশন এইচ, সি নাম্বার অপশন বোথ। তাড়াতাড়ি কমেন্ট করো যে আমরা কি পাইলাম, ডিইউ প্লাস পিডিভি এটাকে কি বলা যায়? বুঝা যায় না, আমার অ্যান্সারে কি প্রবলেম ছিল ভাই? এই তুমি যে তাপমাত্রা এবং চাপ দুইটাকে কনস্ট্যান্ট করে দিয়েছিলে, হক তুমি তাপমাত্রা এবং চাপ দুইটাকে কনস্ট্যান্ট করে দিয়েছিলে, দুইটা তো কনস্ট্যান্ট না। ডিইউ যদি না থাকতো, ভালো করে বোঝো, এই ডিইউ মানে ডিইউ আছে মানে তাপমাত্রা কনস্ট্যান্ট না, এটাই ছিল তোমার উত্তরের প্রবলেম, ঠিক আছে? বাহ, সবাই একসাথে লিখছে বোথ, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে এই যে আমরা এই জিনিসটাকেই এনথালপি ডিএইচ দিয়ে লিখে ফেলতে পারি, কোনো প্রবলেম নাই এট অল। তাহলে এটা বোথ হবে, এটা তাপমাত্রাও হতে পারে, মানে তাপও হবে, এনথালপিও হবে। তাহলে আমরা এই জিনিসটাকেই ডিএইচ দিয়ে প্রকাশ করব। তাহলে এই ডিএইচ বলতে আমরা কনস্ট্যান্ট প্রেসারে এই জিনিসগুলা করি। তাহলে দেখো তোমাদেরকে আমরা যদি কেমিস্ট্রিতে তোমরা যত ধরনের বিক্রিয়া করো, ভালো করে খেয়াল রাখবা প্রত্যেকটা বিক্রিয়া একটা ধ্রুব চাপে হয়, না হলে কিন্তু তুমি ডি ডেল এইচ এটা বের করতে পারবা না। কথাটা ভালো করে মনে রাখো, ভালো করে শুনে রাখো, যদি বুয়েট প্রিলিতেও আসতে পারে এবার, ঠিক আছে? এগুলা কিন্তু একবারে বেসিক কনসেপ্ট কেমিস্ট্রিতে। তার মানে তুমি যতগুলো বিক্রিয়া করো প্রত্যেকটা বিক্রিয়া ধ্রুব চাপে হয়, মানে যেগুলা বিক্রিয়ায় তুমি ডেল এইচ বাইর করো ধ্রুবে চাপে হয়, নাহলে তুমি এনথালপি বের করতেই পারবা না। বি রিমেম্বার, এটা খুব কেয়ারফুল যে সেটা হচ্ছে এনথালপি। এবং কখনো যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তোমাকে একটা বিক্রিয়ার ডেল এইচ দিয়ে দেয়, তাহলে তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা চাপটাকে কনস্ট্যান্ট ধরে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস অঙ্ক করার জন্য, এটা মাথার মধ্যে ঢুকাই নাও। এবার শুধু এটার জন্য তো আর এনথালপি নামকরণ করে দেয়নি, এনথালপি নামকরণ করার আরো একটা কারণ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কারণ। ইম্পর্টেন্ট কারণটা আমরা 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 1 মিনিট পরে শিখবো, ঠিক আছে? এইটুকুটা শিখলাম। আরো একটা খুব ভাইটাল পয়েন্ট আছে ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা এটা অন্তস্থ শক্তি শিখবো, এখন অন্তস্থ শক্তি শিখবো, তারপরে শিখবো। তাহলে আমরা এনথালপি আর হিট, এনথালপি যে হিটের বাচ্চা, এই জিনিসটা ক্লিয়ার হলে কিনা আমাকে শুধু এইটুকুটা লিখে জানাও ভাইয়া যে ক্লিয়ার কি না, ক্লিয়ার নাকি ক্লিয়ার না। এক্সাম তুমি সারাদিন 24 ঘন্টা যে কোনো টাইম দিতে পারো, নো প্রবলেম, কিন্তু কালকে রাত সন্ধ্যা 6টার মধ্যে না দিলে তুমি ফার্স্ট হিসাবে কাউন্ট হবে না, এটাই, ঠিক আছে? আর গত দিনে যেহেতু রেজাল্টটা আমার ডিক্লেয়ার করা হয়নি, মানে ফার্স্টকে আমি খুঁজে পাই নাই, ওর না নামে কোনো মেয়েটে আছে না, অর্ণা নামে কোনো মেয়ে আছে কিনা আমি জানি না, তো তার খাতাটা বাতিল করে দিয়েছি। তো তোমরা যদি কেউ থেকে থাকো প্লিজ যোগাযোগ করো। তাহলে ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই, আমরা চলে যাব এর পরের স্টেপে, মানে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা জিনিস এই সূত্রে। তাহলে আমরা কি কি শিখলাম দেখো ভাইয়ারা, আমরা কিউ শিখলাম, আমরা এইচ শিখলাম। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হচ্ছে ইউ। তাহলে ইউ মানে হচ্ছে অন্তস্থ শক্তি। ভালো করে খেয়াল করো ভাইয়ারা, ইউ মানে হচ্ছে অন্তস্থ শক্তি, ইউ মানে হচ্ছে অন্তস্থ শক্তি। তাহলে এই ইউটাকে একটু ডিফারেন্ট ওয়েতে শিখতে হবে, নাহলে তোমরা অনেক সময় ভুল করে ফেলো। ভালো করে খেয়াল করি, এই ইউ হচ্ছে অন্তস্থ শক্তি। এটাকে এরকম করে করা যায়, ধরো টোটাল এনার্জি, কোনো জিনিসের যদি তুমি টোটাল এনার্জি বের করো, ভালো করে খেয়াল করো ভাইরা, টোটাল এনার্জি, তুমি যদি একটা বস্তুর টোটাল এনার্জি বের করো, এটা 3টা এনার্জির যোগফল হয়। একটা কি দেখো, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, সেটা কাইনেটিক এনার্জি
প্লাস পটেনশিয়াল এনার্জি প্লাস ইন্টারনাল এনার্জি। মানে কি, যে কোনো বস্তু, ভালো করে খেয়াল করো, যে কোনো বস্তুর, পৃথিবীর অল টাইপ অফ বস্তু তুমি যদি মোট শক্তির পরিমাণ চিন্তা করো, তাহলে সেই বস্তুটার একটা গতিশক্তি থাকতে পারে, একটা বিভব শক্তি থাকতে পারে, আর একটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি থাকতে পারে। তাহলে গতিশক্তি মানে কি, তার বেগের কারণে যে শক্তিটা সে পায়, সে বেগের কারণে যে শক্তিটা পায়। তারপরে পটেনশিয়াল এনার্জি, এটা কি বলতো? পটেনশিয়াল এনার্জি তোমরা অনেক ধরনের শুনে থাকো। একটা কি, ধরো মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় পটেনশিয়াল এনার্জি, তড়িৎ পটেনশিয়াল এনার্জি, এই প্রত্যেকটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ওকে, যেমন আমি এখন দেখতে পারতেছি আমাদের বাসাতে মনে হয় মোটর ছেড়েছিল, মোটর ছেলে পানি পড়ে যাচ্ছে, বুঝলা? তো কি হচ্ছে, যে কিছু পটেনশিয়াল এনার্জির অপচয় হচ্ছে বিষয়টা। তো এখন আমরা ভাইয়া জেপিই ধরবেন না, জেপিই, ওমা জেপিই কি জিনিস বুঝলাম না যে বিষয়টা আমি। আচ্ছা, ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি এই জিনিসটা কি ভালো করে দেখো। ইন্টারনাল এনার্জিকে আমরা কি কি বলতে পারি দেখো। ইন্টারনাল এনার্জি মানে মলিকুল, মানে যে পরমাণু অণুগুলো আছে না, এই মলিকুলের সব ধরনের শক্তি, সব ধরনের এনার্জি, মানে মলিকুলের মধ্যে যত ধরনের এনার্জি হতে পারে। এখন মজার কি জানো, এই মলিকুলের মধ্যে কি কি এনার্জি হয় দেখো। এই মলিকুলের মধ্যে আবার পটেনশিয়াল এনার্জি হয়। তাহলে পটেনশিয়াল এনার্জি বলবো মলিকুলস। তারপরে কি বলবো, কাইনেটিক এনার্জি, এটাও বলবো মলিকুলসের। তারপরে আরো কি হতে পারে, অ্যাট্রাকশন এনার্জি হতে পারে। মানে অনেক ধরনের এনার্জি এই ইন্টারনাল এনার্জির মধ্যে আছে। এখন ভালো করে আসি দেখো, আমরা যখন এই অধ্যায়টা বিবেচনা করি, আমরা যখন এই তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়াশোনা করি, আইই কেন হিসাবে রাখছে, অন্যগুলো কেন রাখি না? হ্যাঁ, এটাই তো উত্তর দিব ভাইয়া। দেখো, আমরা যখন গ্যাসিয়াস সিস্টেম নিয়ে আলোচনা করি, বা আমরা যখন গ্যাস নিয়ে পড়াশোনা করি, তখন আমাদের মেন যে বিষয়টা থাকে, ভালো করে খেয়াল করো, আমরা যখন গ্যাস নিয়ে আলোচনা করি, আমাদের মেন যে বিষয়টা থাকে, আমরা ধরে নেই আমাদের কাইনেটিক এনার্জির মানও শূন্য। মানে আমি গ্যাসের জিনিসটা যে সিস্টেমের মধ্যে আলোচনা করতেছি, আসলে তো মহাবিশ্বে কোনো কিছুই স্থির না। ভালো করে বোঝো, কোনো কিছুই স্থির না। আমরা প্রত্যেকেই গতিশীল, কিন্তু আমরা কি এখন যদি আমি দাঁড়িয়ে থাকি নিজেকে স্থির চিন্তা করে নেই না? ঠিক তেমনই করে আমরা গ্যাসের ক্ষেত্রে তাকে স্থির বিবেচনা করে নিয়েছি। তাই তার হাফ এমভি স্কোয়ার টাইপের কাইনেটিক এনার্জির মান আমরা শূন্য বিবেচনা করে নেই, এবং তার পটেনশিয়াল এনার্জি মানে সে যেই জায়গাটায় আছে সেই জায়গাটার গ্র্যাভিটেশনাল, তড়িৎচুম্বকীয় সকল ধরনের বিভবকেও আমরা শূন্য ধরে নিই, তাই এটাও শূন্য। তাহলে দেখো, আমার টোটাল যে এনার্জি, সেই টোটাল এনার্জিটাই কিন্তু আমার ইন্টারনাল এনার্জি ইউ হয়ে গেল গ্যাসের ক্ষেত্রে, যদি এই দুইটাকে জিরো বানাই। এবার দেখো, এই যে ইন্টারনাল এনার্জি, এর যে শাখা প্রশাখা আছে, এর মধ্যেও অনেক কাহিনী আছে। এখন আমরা এই ইন্টারনাল এনার্জির পার্টটাকে যদি তুলে নিয়ে আসি, দেখো খেয়াল করো, ইন্টারনাল এনার্জি, তাহলে আমরা এই যে ইউ পেলাম, এই ইউ হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? এখন মজার কথা, এই ইউকে তাহলে আমি যদি এইগুলা প্রত্যেকটা ভাগে ভাগ করি, আমি যদি এই প্রত্যেকটা ভাগে ভাগ করি, তাহলে ভাগটা অনেক কঠিন হয়ে যায়, ঠিক আছে? তাই আমরা তো কঠিন ভাগে ভাগ করব না, আমরা খুব সহজ দুইটা ভাগে ভাগ করব। এই ইউকে আমরা দুইটা পার্টে ভাগ করব, একটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, আর একটা হচ্ছে রিয়েল গ্যাসের জন্য। তো আইডিয়াল গ্যাসের জন্য আমার যে ইউ ইন্টারনাল এনার্জি, এটা কেবলমাত্র তাপমাত্রার ফাংশন, কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। ভালো করে খেয়াল করো, কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। আর যদি সেটা রিয়েল গ্যাস হয়, তাহলে আমার ইন্টারনাল এনার্জি তাপমাত্রা, চাপ এবং আয়তন তিনটারই ফাংশন। মানে সেটা যদি রিয়েল গ্যাস হয়, তাহলে আমার ইন্টারনাল এনার্জি তাপমাত্রা, চাপ এবং আয়তন তিনটারই উপর নির্ভরশীল। আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, তাহলে আমি একটাকে যদি ধ্রুব রাখি, তাহলে টিপি, আরেকটাকে ধ্রুবক রাখলে পিভি, আরেকটাকে যদি আমি ধ্রুবক রাখি
তাহলে টিভি, এই তিনটার ফাংশন হিসেবে আমরা প্রকাশ করতে পারবো যদি সেটা রিয়েল গ্যাস হয়। আর যদি আইডিয়াল গ্যাস হয় তাহলে আমরা কেবলমাত্র তাপমাত্রা বলেই চালিয়ে দিতে পারবো। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা তো বেশি পেঁচানোতে যাব না, আমরা খুব সহজ করে জিনিসটাকে বুঝবো, ধরাধরি করেই জিন্দেগি। আহা হা। তাহলে দেখো মেন বিষয়টা কি দাঁড়ালো। মেন বিষয়টা হচ্ছে এরকম, আমরা অন্তস্থ শক্তি নিয়ে পড়াশোনা করব। আমাদের গ্যাসের ক্ষেত্রে মোট যে শক্তি এটাই অন্তস্থ শক্তি, ভালো করে বুঝে নাও। তাহলে আমাদের গ্যাসের ক্ষেত্রে টোটাল যে এনার্জি, এই টোটাল এনার্জিটাই হচ্ছে অন্তস্থ শক্তি ইউ। এবং এই অন্তস্থ শক্তিটা আইডিয়াল গ্যাস হলে কেবলমাত্র তাপমাত্রার ফাংশন, যদি রিয়েল গ্যাস হয় তাহলে তিনটারই ফাংশন। এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট কথা, আমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এখন যদি সেটা আইডিয়াল গ্যাস হয়, আমাদের সিলেবাসে তো সবই আইডিয়াল গ্যাস, তাহলে অন্তস্থ শক্তি কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। এবং তাপমাত্রার ফাংশন মানে এখানে আমি যত কিছু দেখতে পাচ্ছি তাপমাত্রার উপরে গ্যাসের কেবলমাত্র গতিশক্তি নির্ভর করে, অন্য কিছু তাপমাত্রার উপরে নির্ভর করে না। ভালো করে বোঝো। তাহলে মলিকুলার কাইনেটিক এনার্জি কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। তাহলে আমরা এখান থেকে কি বলে দিতে পারি, এই জিনিসটা কেবলমাত্র কাইনেটিক এনার্জি অফ মলিকুলস, কাইনেটিক এনার্জি অফ মলিকুলস। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা কেবলমাত্র কাইনেটিক এনার্জি অফ মলিকুলস বলতেই আসলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অন্তস্থ শক্তিটাকে বুঝে থাকি। তাহলে আদর্শ গ্যাসের জন্য এই পটেনশিয়াল এনার্জিও গায়েব, এই অ্যাট্রাকশন শক্তিও গায়েব। আদর্শ গ্যাসের অন্তস্থ শক্তি কেবলমাত্র তার গতিশক্তি। ভালো করে এই লাইনটা খাতার মধ্যে তুলে নাও। তাহলে আমি লিখেও দিচ্ছি, আদর্শ গ্যাসের জন্য অন্তস্থ শক্তি তার গতিশক্তি দ্বারাই নির্ধারিত হয়। আদর্শ গ্যাসের অন্তস্থ শক্তি তার গতিশক্তি দ্বারাই নির্দেশিত হয়। আদর্শ গ্যাসে অন্তস্থ শক্তি কাইনেটিক এনার্জি অফ মলিকুলস দ্বারা নির্ধারিত। মলিকুলস। তা আমি কেন এতক্ষণ ধরে প্যাচ 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 করলাম, ভালো করে বোঝো। এই গতিশক্তি আর আমাদের হাঁটা চলার এরকম করে দৌড়াচ্ছি, এই গতিশক্তি একই না। এই জিনিসটার জন্য এতক্ষণ টাইমটা নষ্ট করলাম, নাহলে কিন্তু কোনো দরকারই ছিল না। বিষয়টা বোঝো। মানে এই যে ধরো আমি এরকম করে দৌড়াচ্ছি, আমার একটা আবেগ আছে, তাই না? এই গতিশক্তি আর এই গ্যাসের কাইনেটিক এনার্জি অফ মলিকুলস একই না। এই কাইনেটিক এনার্জি অফ মলিকুলস কার? এটা হচ্ছে অণু পরমাণুর। এই গতিশক্তিটা কার? অণু পরমাণুর। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, অণু পরমাণুর। মানে আমি যদি এখন তোমাকে বলি একটা সিলিন্ডারের মধ্যে, গ্যাসের সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, ওই সিলিন্ডারকে নিয়ে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়িতে রওনা হইলা, ওই গাড়ির তুমি গতিশক্তি বাইর করে ওটাকে এই ইউ বানিয়ে দিতে পারবা না। ভালো করে বোঝো। আমার কনসেপ্টটা কি তুমি বুঝতে পারলে নাকি পারলে না তা বোঝো আমাকে, তা বলো। আচ্ছা বুঝতে পারোনি? দাঁড়াও, দেখো এই দেখো একটা গ্যাসের সিলিন্ডার আঁকাই। এটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার, কি সুন্দর সিলিন্ডার। দেখো এটা হচ্ছে গ্যাসের সিলিন্ডার, তাহলে এর মধ্যে মিথেন আছে। এটাকে ধরো একটা ট্রাক, এই দেখো এটা একটা ট্রাক, কি সুন্দর দেখো চাকা, এই দেখো ট্রাক, ঠিক আছে, কি সুন্দর ট্রাক আনলাম আমি। এই ট্রাকটা এই গ্যাসের সিলিন্ডারকে নিয়ে ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো। এই ট্রাকটার টোটাল ভর ধরো 200 কেজি। তুমি ভুলেও এই ইউ সমান হাফ mv স্কোয়ার লিখে দিও না, এটা হবে না। এই জিনিসটাই বোঝানোটা আমার উদ্দেশ্য ছিল, যে এই গতিশক্তি আর ওই গতিশক্তি একই না। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা। ইউ হিসেবে শুধুমাত্র গ্যাসের জন্য, অন্য কাউকে নিয়ে না। ইয়েস, ইউ হচ্ছে শুধুমাত্র গ্যাস খেলবে, অন্য কাউকে গ্যাস খেলতে দিবে না, ঠিক আছে? গ্যাস একাই খেলবে। তাহলে গ্যাস একাই খেলবে, অন্য কাউকে গ্যাস খেলতে দিবে না। ক্লিয়ার? ফ্যান্টাস্টিক। তাহলে এখন আমরা ইউ এর খুব ভালো একটা জায়গায় চলে যাই, ঠিক আছে? ইউকে নিয়ে সবচেয়ে বেশি আমাদের যে জিনিসটা কাজে লাগবে, অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, প্রত্যেকটা জায়গায়, হায়ার স্টাডিজ বলো, প্রত্যেকটা জায়গায় যে জিনিসটা কাজে লাগবে সেই জিনিসটা হচ্ছে ইউ এর একটা ধর্ম আছে। এই ধর্মের নাম হচ্ছে স্টেট ফাংশন। স্টেট ফাংশন। তাহলে আমরা এখন স্টেট ফাংশন জিনিসটাকে নিয়ে খুব ডিপলি শিখবো, খুব বেশি ডিপলি শিখবো। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট,
খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা কেউ পড়ো না। তাহলে স্টেট ফাংশনকে স্মৃতির পাতায় একবারে থর করে লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা ম্যাগনেটিজম, তারপর ইলেকট্রিসিটি, প্রত্যেকটা জিনিসের বেসিকে এই জিনিসটা জড়িত থাকে, ঠিক আছে? তাই স্টেট ফাংশনকে আমাদের খুব গুরুত্বের সাথে শিখতে হবে। তাহলে ট্রাকের গতিশক্তি অ্যাড হবে না? হ্যাঁ, তাহলে ট্রাকের গতিশক্তি, মোট গতিশক্তি অ্যাড করা যেতে পারে, কিন্তু ওটা আমরা গ্যাসের থিওরিতে পড়বো না, আমরা ধরে নেবো ওটাও স্থির, ঠিক আছে? তো ওটা ইউ হবে না কখনো। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসলাম স্টেট ফাংশনে। অন্তস্থ শক্তি পরিমাপ করা যায় না কেন? এখন আসতেছি, দাঁড়াও, টাইম লাগবে। তাহলে স্টেট ফাংশন, আগে এই জিনিসটাতে আমরা চলে আসি। দেখো, স্টেট ফাংশন নামটা দিয়ে কি বুঝাইতেছে বলো তো? স্টেট ফাংশন মানে সেটা স্টেট, মানে একটা অবস্থার উপর নির্ভর করে। আমরা সোজা কথা যদি বলি, যার মান স্টার্ট ও এন্ড পজিশন ডিপেন্ডেন্ট, পজিশন নির্ভর, ভালো করে বোঝো, যার মান শুরু এবং শেষের পজিশন নির্ভর, পাথ ইন্ডিপেন্ডেন্ট, তাকে আমরা স্টেট ফাংশন বলি। ভালো করে বোঝো, যার মান স্টার্ট এবং এন্ড পজিশন এর, যার মান তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ তার উপরে নির্ভর করে, কোন পথে যাচ্ছ তার উপরে নির্ভর করে না, তাকে স্টেট ফাংশন বলা হয়। একটা উদাহরণ দেখো, এমনি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা পি, এটা ভি, একটা গ্যাস এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, প্রথমে এই পথে গেল, এই পথে গেল, ভালো করে বোঝো। তাহলে একটা জিনিস খেয়াল করো, গ্যাসটা এখান থেকে এই একটা পথে, এই একটা পথে, এই বিন্দুতে এসছে, ভালো করে খেয়াল করো। এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, সে দুইটা ডিফারেন্ট পথে গেছে, বাট সে যদি একই বিন্দুতে অবস্থান করে, অ্যাট পয়েন্ট বি, সে কোথায় অবস্থান করতেছে? সে পয়েন্ট বিতে অবস্থান করতেছে। তার মানে সে যদি একটা পয়েন্টেই থাকে, তার অন্তস্থ শক্তি সেম হবে, মানে সে এই পথে গিয়ে সে যে ডিইউ পাবে, এই পথে গিয়েও তার ডিইউ সমান। এটা যদি ডিইউ 1 হয়, এটা যদি ডিইউ 2 হয়, ডিইউ 1 সমান ডিইউ 2। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় স্টেট ফাংশন। তার মানে যদি তুমি দুইটা ডিফারেন্ট পথেও একই জায়গাতে যাও, দুইটা ডিফারেন্ট পথে যদি একই জায়গাতে যাও, তাহলে তোমার অন্তস্থ শক্তির মান একই হবে, সেটা পথ ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? সেটা পথ ডিপেন্ডেন্ট না, স্মরণের মতো বলতে পারো অনেকটাই, ঠিক আছে? এখন এখানে একটা মজার কনসেপ্ট আছে, দেখো। তাহলে কি, যদি আমি কোনো একটা গ্রাফটাকে এরকম করে আঁকি, ভালো করে খেয়াল করো, আমি যদি কোনো একটা গ্রাফকে এরকম করে আঁকি, আমি যদি কোনো একটা গ্রাফকে, ধরো আমি এখান থেকে এখানে গেলাম, তারপরে আমি এখানে গেলাম, এখানে আসলাম, আবার আগের বিন্দুতে ফিরে আসলাম, ভালো করে বোঝো। আমি যদি আবার আগের বিন্দুতে ফিরে আসি, তার মানে কি, আমি এই জায়গার যদি আমার প্রথমে অন্তস্থ শক্তি ইউ হয়, আমি যখন এখান থেকে ঘুরে আসলাম, তখন যদি আমার অন্তস্থ শক্তি ইউ 2 হয়, আমার ইউ 1 ইউ 2 তো সমান। তাহলে যদি আমি এই পয়েন্টের ডিইউ বাইর করি, তাহলে কি এটা শূন্য হবে না হবে না? শূন্য হবে নাকি হবে না? তাড়াতাড়ি বলো, এটা শূন্য হবে নাকি হবে না? অবশ্যই শূন্য হবে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ, এই এমসিকিউটা অলরেডি এমআইটির ভর্তি পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো ইউ সমান হোয়াট? এ নাম্বার অফ not be said, D নাম্বার অপশানে নন জিরো ফর রিয়েল গ্যাস, রিয়েল গ্যাস। তাড়াতাড়ি উত্তর দাও যে ক্লোজড সারফেস, ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিইউ এর মান কত? ক্লোজড সারফেস সার্কেল অফ ডিইউ এর মান কত? দেখি তোমরা তাহলে এমআইটিতে চান্স পাইতে পারো কিনা, এই কোশ্চেনটার উত্তর করে দেখি, তোমরা একটু বুঝাই দাও। তাহলে উত্তর দিচ্ছে অর্ক রয়, বলতেছে শূন্য, মোহাম্মদ মামুন শূন্য,
তারপর ক্লোজড সারফেস মানে একটা বদ্ধ জায়গায়, এটার এই চিহ্নটার মানে হচ্ছে যেখান থেকে শুরু করেছো ওই জায়গায় তুমি চলে এসছো। ওরে বাপরে, ওরে বাপরে, এরা সবাই বলছে জিরো, এরা কি সবাই প্যারালিল? এটা তো তাহলে সমস্যা হয়ে গেল, তাই না? তাহলে এটার উত্তর হচ্ছে শূন্য। তার মানে একটা ক্লোজড পথ বরাবর তুমি ঘুরে আসলে ডি ইউ এর মান জিরো হবে। আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে এইভাবে করে প্রকাশ করতে নারাজ। তোমাদেরকে এখন আমি শিখাই দিব এটা আসলে ডি ইউ এর সাথে কিন্তু সম্পর্কিত না, এই জিনিসটা সম্পর্কিত হচ্ছে স্টেট ফাংশনের সাথে। তাহলে আমরা এটা কার বেসিক মনে রাখবা? কিসের বেসিক? ধরো রাতুলস ল, ঠিক আছে, রাতুলস বেসিক কাট লাও, বেসিক কাট নতুন নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তো বেসিক কাটটা কি দেখো, যদি আমরা একটা ক্লোজড জায়গায় মানে একটা ক্লোজড পাথে, এই জিনিসটার মানে কি ভালো করে লেখো, ক্লোজড পাথ। তাহলে ক্লোজড পাথ এমসিকিউ এর জন্য এটা 100% ইম্পর্টেন্ট। ফর ইউনিভার্সিটি বুয়েট প্রিলি মাস্ট, এখান থেকে কোশ্চেন আসবেই। একটা ক্লোজড পাথ যদি হয়, একটা বদ্ধ পাথ মানে এখান থেকে গেলা ঘুরে ফিরে যেমনি হোক আবার এখানে আসলা, ঘুরে ফিরে আবার এখানে আসলা, এরকম পাথ হলে চেঞ্জ অফ, এখানে আমরা বলবো স্টেট ফাংশন, স্টেট ফাংশন, এটার উত্তর হবে শূন্য। ভালো করে খেয়াল করো। তাহলে চেঞ্জ, আমরা যদি একটা ক্লোজড পাথে স্টেট ফাংশন, যে কোনো স্টেট ফাংশনের পরিবর্তন চিন্তা করি, তাহলে তার মান হবে শূন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা, যদি আমরা একটা চেঞ্জ পথে, এইচএসসির ফিল্ডের জন্য কি সুন্দর কথা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে একটা ক্লোজড পাথে চেঞ্জ অফ স্টেট ফাংশনের মান হচ্ছে শূন্য। ফ্যান্টাস্টিক। এবার তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তোমরা আর কি কি ধরনের স্টেট ফাংশনের নাম শুনেছো এখন পর্যন্ত। কে সর্বোচ্চ সংখ্যক স্টেট ফাংশনের নাম উচ্চারণ করতে পারো, আমি একটু কমেন্ট থেকে দেখতে চাই। সর্বোচ্চ সংখ্যক স্টেট ফাংশনের নাম, ঠিক আছে? অবশ্যই সেটা তাপগতিবিদ্যা অধ্যায় থেকে হতে হবে। স্টেট ফাংশনের নাম তোমরা একটু কমেন্ট করো, স্টেট ফাংশন গুলার নাম, ঠিক আছে? কি কি স্টেট ফাংশন হতে পারে? তাহলে কি কি স্টেট ফাংশন হতে পারে? তাহলে কি কি স্টেট ফাংশন হতে পারে? তাহলে কি কি স্টেট ফাংশন হতে পারে? বিভব, সুদীপ্ত সরকার গর্ভ, বিভব স্টেট ফাংশন না, বুঝলা? বিভবে অনেক ঝামেলা আছে। বিভব যদি কাজ স্টেট ফাংশন হতো তাহলে বিভব স্টেট ফাংশন হতো, যেহেতু কাজ স্টেট ফাংশন না, বিভব স্টেট ফাংশন না। সবাই একটাই কথা বলেছে, ভাই ভাই এন্ট্রপি, মানে আমি শুধু এন্ট্রপির কথা বলছিলাম, ওমা তাপমিতিক ধর্মগুলো তো জীবনেও না। এন্ট্রপি, ফুয়াদ হোসেন বলছো এন্ট্রপি, চাপ, তাপমাত্রা, আয়তন। ভালো কথা বলছো ফুয়াদ। একটা কথা শোনো, চাপ, তাপমাত্রা, আয়তন এরা সব কন্ডিশনে স্টেট ফাংশন হয় না। বা বিষয়টা ভালো করে বোঝো, এটা তোমার গ্রাফ ডিপেন্ডেন্ট, এটা অল দ্য টাইম স্টেট ফাংশন বলা যায় না। ইন জেনারেল এটাকে স্টেট ফাংশন বলা যায়। চাপ, আয়তন, তাপমাত্রা এগুলাকে স্টেট ফাংশন বলা যায় যদি আমার গ্রাফের এক্সিসে, মানে আমি এমন করে ডিফাইন করি যে দুইটা পয়েন্ট একই টেম্পারেচার আসবে না, কিন্তু আসতেও তো পারে। মানে আমি যদি পিভি এর গ্রাফ আঁকি, দুইটা পয়েন্টের টেম্পারেচার একই হয়ে যাইতে পারে, তখন ওটা স্টেট ফাংশনের কিছু ভায়োলেশন করে ফেলে। তো ঠিক আছে, তোমার লজিক ঠিক আছে, অনেক মোস্ট অফ দ্য কেসেসে তাদেরকে স্টেট ফাংশন বলা হয়। তো আমরা খুব গুরুত্বপূর্ণ স্টেট ফাংশনগুলো বুঝবো। ভাই ব্রাজিল, অবশ্যই ব্রাজিল, ঠিক আছে। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা স্টেট ফাংশন, তাহলে আমরা দেখি স্টেট ফাংশন তোমাদের জন্য সবচেয়ে বেশি যেগুলো লাগবে, স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন খুব ইম্পর্টেন্ট স্টেট ফাংশন যেগুলো তোমাদের অঙ্ক করতে গিয়ে লাগবে। অন্তস্থ শক্তি ইউ, এন্ট্রপি এস, আরেকটা হচ্ছে এন্ট্রপির ভাই এনথালপি। এই যে এনথালপি, এমনি কি তোমাদের পড়াইলাম রে ভাই? অঙ্ক করতে কাজে লাগবে বলেই তো পড়াইলাম, নাহলে পড়াইতাম না। এই লাও, এই তিনটাকে মনের পাতায় স্মৃতির খাতায় লিখে রাখো, ঠিক আছে? খুব কাজে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ স্টেট ফাংশন হলে একটা অঙ্কের উত্তর জিরো বলে দেওয়া খুব সহজ হয়ে যায়। তাহলে এনথালপি একটা স্টেট ফাংশন। এটা কিন্তু আমি চেয়েছিলাম তোমরা এই এনথালপির উত্তরটা দাও, কারণ
কেমিস্ট্রিতে হেসের সূত্র আমার জানা মতে তোমরা পড়ছো। হেসের সূত্র পড়নি কে রে ভাই, একটু বলতো আমারে। ফার্স্ট পার্টের 4 নাম্বার অধ্যায় আছে হেসের সূত্র, ফার্স্ট পার্ট। আমি কিন্তু অত ভালো কেমিস্ট্রি পারি না, ওই যে বেসিক বললাম তো, বেসিক একটু ভালো আল্লাহর রহমতে, ওখান থেকে বলতেছি আর কিছুই না। তাহলে হেসের সূত্র পড়ছো না তোমরা? হিট কোনোদিনই স্টেট ফাংশন না, হিট স্টেট ফাংশন না। আচ্ছা, কেমিস্ট্রিতে হেসের সূত্রে কি বলে, তুমি যতগুলো ডিফারেন্ট পাথে যাও না কেন, ঘুরে ফিরে এক পাথে আসলে এই এইচ এর মান 0, এটা হচ্ছে হেসের সূত্র। যাও কেমিস্ট্রি হেসের সূত্র পড়াই দিলাম। এই যে এখান থেকে ঘুরে ধরো এখানে একটা পাথে গেলা, আরেকটা পাথে গেলা, আরেকটা পাথে গেলা, এটাতে ডেল H1 লাগলো, এখানে ডেল H2 লাগলো, এখানে ডেল H3 লাগলো। এই তিনটাকে যদি যোগ করো, ডেল H1 প্লাস ডেল H2 প্লাস ডেল H3, এই তিনটা যোগফলের মান হবে 0। এটা কোত্থেকে আসছে? অন্য কোথাও থেকে না রে ভাই, এই যে স্টেট ফাংশন থেকে। তার মানে মেন বিষয়টা হচ্ছে স্টেট ফাংশন। তুমি যদি ঘুরে ফিরে আগের পয়েন্টে চলে আসতে পারো, তাহলে খেলা শেষ। মানে খুবই গুরুত্বপূর্ণ, পড়তে হবে এমন করে, ঠিক আছে? অনেকে তোমাদেরকে বলবে, ভাই আমার কথা ভালো করে শুনো, যখন তোরা, অনেকে বলবে এই উপদেশ থেকে বিরত থাকবা, যখন তোমরা ফিজিক্সে তাপ গতিবিদ্যা পড়বা, কেমিস্ট্রির গ্যাসের অধ্যায় থেকে দূরে থাকবা। এই ফালতু কথা শুনবা না জীবনে। তাই ফিজিক্সেও যা, কেমিস্ট্রিতেও তা, যদি ম্যাথে থাকতো তাও জিনিস একই। সায়েন্স তো একটাই রে ভাই। নিউটনের মাথার উপরে আপেল পড়লো, ক্যালকুলাস আবিষ্কার করলো কে? নিউটনই তো করলো। ওর মাথায় আপেল পড়লো, তারপরে সে আরো গবেষণা করতে গিয়ে দেখলো, ও মা, দরকার তো আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, তখন সে ক্যালকুলাস আবিষ্কার করলো। প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে কখনোই সাংঘর্ষিক না, তারা একে অপরের সাথে সহযোগী। প্রত্যেকটা জিনিসই একই। যেমন কেমিস্ট্রিতে, ওই যে বললাম তো, কেমিস্ট্রিতে যদি থার্মোডাইনামিক্সের বইগুলো তোমরা দেখো, দেখবা বইগুলোতে ডিইউ সমান ডিকিউ প্লাস ডিডাব্লিউ লেখা থাকে। তো আমি কিন্তু তোমাদের আগের দিনও বলছি ভাই, এটাও ঠিক, কারণ স্কেলার রাশি, এর মানের কোনো বিষয় না, তুমি কিভাবে কোনটা প্লাস ধরছো কোনটা মাইনাস ধরছো এটা ফ্যাক্ট। সো সবই একই, তোমরা একসাথে সবগুলো অধ্যায় পড়বা, তাহলে কি হবে, জিনিসগুলো তোমার এমনি ঠিক হয়ে যাবে। অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা বললেন, আমি সবসময় গুরুত্বপূর্ণ কথাই বলি রে ভাই। পড়াশোনা অনেক সহজ, পড়তে হয় অনেক কম টাইম, যেইটুকুটা পড়বা মনোযোগ দিয়ে পড়বা, একটাই কথা সাকসেসের জন্য যথেষ্ট। তাহলে আমরা স্টেট ফাংশন হিসেবে এই তিনটা পাইলাম। তাহলে আমরা একটু এনট্রপিতে চলে যাই। আমরা মোটামুটি এনথালপি দেখছি, ইউ দেখলাম, আমরা এবার একটু এনথালপি, এই এনট্রপি, এই জিনিসটাতে চলে যাব। ঠিক আছে, আমরা একটু যাব। এনট্রপির অঙ্ক তো আমরা করবই পরে, কিন্তু এখন আমরা একটু এনট্রপি জিনিসটাতে যাব। ভালো করে খেয়াল করো ভাইয়ারা, এনট্রপি। তাহলে এখন আমরা যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে এনট্রপি। আজকে আমরা অঙ্ক করব না এনট্রপির, আমরা এনট্রপি শিখব। তাহলে এনট্রপিকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তোমাকে যদি কেউ এক কথায় বলতে বলে ভাইয়া এনট্রপি কি, সোজা কথায় উত্তর দিবা ভাই বিশৃঙ্খলা। তাহলে সোজা কথায় উত্তর দিবা কি? বিশৃঙ্খলা। একটা সিস্টেমে কত ধরনের গ্যাঞ্জাম ঝামেলা, দ্যাট ইজ নোন অ্যাজ এনট্রপি। তাহলে যত ধরনের ঝামেলা সেটা হচ্ছে এনট্রপি। তারপরের কি উত্তর দিবা তুমি? যে এনট্রপি হচ্ছে এক ধরনের স্টেট ফাংশন। তার মানে খুব মজার কথা, দেখো আমি যদি তোমাকে এরকম করে একটা জটিল ছবি এঁকে দেই, এই এখানে গেলা, এখানে গেলা, এখানে গেলা, এখানে গেলা, প্রচুর এসছে পরীক্ষায়, ঠিক আছে? এখানে পি গ্রাফ, এখানে ভি গ্রাফ। বললাম এই গোটা সাইকেলের জন্য, এই গোটা সাইকেল এর জন্য ডিএস কত? দেখি উত্তর দাও। এ নাম্বার অপশন এরিয়া, বি নাম্বার অপশন 0, সি নাম্বার অপশন পিভি, ডি নাম্বার অপশন T1 বাই এন, টি বাই এন। দেখি উত্তর দাও, যে এই গোটা সাইকেলের জন্য এনট্রপির মান কত? ও মা, এরা তো ভালোই শিখে যাচ্ছে দেখছি, এরা সব প্যারে যাচ্ছে কেমন করে। বাহ, সবাই প্যারে নিয়েছে, ফ্যান্টাস্টিক। তার মানে গোটা সাইকেল মানে কোনো কথা নাই, এনট্রপির মান হয়ে যাবে 0। ফ্যান্টাস্টিক। তাহলে দেখো এই জায়গাটাকে আমরা এখন চুপ করে একটু স্টপ করে আমরা দুটো প্রসেস শিখে ফেলবো। আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় থার্মো ডায়নামিক্স পড়ে ফেলতেছি তোমরা চিন্তাই করতে পারতেছো না। ঠিক আছে, এখন আমরা যে দুইটা প্রসেস শিখবো, এই দুইটা প্রসেসের নাম হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া। ভালো করে দেখো, তাহলে আমরা এখন দুটো জিনিস শিখবো, প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া। ইংলিশে বললে রিভার্সিবল এবং ইরিভার্সিবল,
রিভার্সিবল, আর আগে একটা আই আর লাগায় দাও, ইরিভার্সিবল প্রক্রিয়া। তা আমার মনে হয় এটা তোমাদের পড়ানোরই দরকার নাই, কারণ কি জানো, নামের মধ্যেই তো উত্তর আছে। নামেই পরিচয়, কাম দিয়ে কি হবে, বিষয়টা এরকম। দেখো চিন্তা করো, নামের পরিচয় আছে, কষ্ট করে পড়বা কেন রে ভাই। দেখো কি বলছে, প্রত্যাগামী। তুমি যেখানে ছিলা, মঙ্গল গ্রহে যাও, তুমি চাঁদে যাও, কোনো সমস্যা নাই, যা মন চাই কও, ওই জায়গায় ফিরে আসো, তাইলেই হবে। ধরো তুমি এখানে ছিলা, এখানে গেলা, এই স্টেটে গেলা, এইখানে গেলা, এইখানে যাও, এইখানে ঢুকো, আবার এখানে তুমি ফিরে আসছো, তো আসছো না? তার মানে ধরো সিস্টেমটা বলি এরকম, ধরো এ বি সি ডি ই এফ, লাস্টে যদি আবার একটা এ আসে, ভালো করে বোঝো, তার মানে এটা রিভার্সিবল। এই যে এ আবার এ, দ্যাট ইজ কল্ড রিভার্সিবল প্রসেস। তুমি যেখানে ছিলা ঘুরে ফিরে যদি ওখানে আসো, দ্যাট ইজ নোন অ্যাজ রিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেসের যদি খুব সহজ একটা উদাহরণ তুমি আমার কাছে জানতে চাও, রিভার্সিবল প্রসেসের উদাহরণ আমি তোমাকে কি বলবো জানো? এক্সাম্পল। রিভার্সিবল প্রসেসের খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে বরফ এবং পানি। দেখো খুব সহজ জিনিস। ধরো তুমি ফ্রিজ থেকে একটা বরফ বাইর করলা, দিয়ে তুমি টেবিলের উপর রেখে দিলা, তাহলে বরফটা পানি হবে, পানি হবে তো, তাই না? ওই পানির ট্রেটাকে আবার তুমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় দাও, বরফ হয়ে যাবে। তার মানে কি, সে এ নাম্বার স্টেট ধরো বরফের স্টেটে ছিল, সে পানি হয়ে বি নাম্বার স্টেটে গেল, আবার সে বরফ হলো এ নাম্বার স্টেটে আসলো। তার মানে কি, এ থেকে বি এ গেল, আবার এতে আসলো, দ্যাট ইজ রিভার্সিবল প্রসেস। তার মানে তুমি যদি একই জিনিস করতে পারো, সেটা একটা রিভার্সিবল প্রক্রিয়া। এটা কিন্তু তোমার বলেও পড়ছো, তোমরা সংরক্ষণশীল বল পড়েছো, অসংরক্ষণশীল বল পড়েছো, তাহলে ঘর্ষণ টাইপের জিনিস হয়ে যাবে ইরিভার্সিবল প্রসেস। তাহলে একটা ইরিভার্সিবল প্রসেসের যদি সিস্টেম তোমাকে বলি, ধরো তোমার গাড়ির ইঞ্জিন, ঠিক আছে, একটা জিনিস ভালো করে শুনো, গাড়ির ইঞ্জিন এর মধ্যে ক্ষয় হয় না রে ভাই। ধরো তুমি আজকে একটা গাড়ি কিনলা, 10 বছর ব্যবহার করলা, ইঞ্জিনের কি সেম পাওয়ার থাকবে? ইঞ্জিন কি আগের মতো হবে? আগের মতো হবে? আগের মতো হবে? হবে? হবে কি রে ভাই? হবে না। তার মানে হবে না। ওমা, এ তো দেখি স্টেট ফাংশনের মতো, স্টেট ফাংশনের বাচ্চা। আরে আল্লাহ, তুমি তো দেখছি খুব ভালো বাচ্চা কাচ্চা শিখে নিয়েছো। তো বিষয়টা হচ্ছে এরকম, তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া এই জিনিসটা হয় রিভার্সিবল প্রসেসে, মানে রিভার্সিবল প্রসেস। তাহলে এই প্রক্রিয়ার জন্য যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনাগুলো কি জানো? এই এই ঘটনাগুলাকে আমরা একটা কোশ্চেন দিই, তাহলে না ভাল লাগবে জিনিসটা, নাহলে তো ভাল লাগবে না। রেডি? এইটুকুটার উপরে তোমাদের একটা প্রসেস, একটা কোশ্চেন, ঠিক আছে? তুমি 1 গ্লাস পানিকে বরফকে পুনরায় পানি করলে নিচের কোনটি সঠিক? এ নাম্বার ডিএস 0, বি নাম্বার রিভার্সিবল প্রক্রিয়া, 3 নাম্বার ডিইউ 0, 4 নাম্বার ডিডাব্লিউ 0, লিখবো না, 4 নাম্বার হচ্ছে অল। বলো, তাড়াতাড়ি কমেন্ট করো ভাইরা, এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো কিনা। দেখো একবারে খুবই বেসিক এবং কনসেপচুয়াল কোশ্চেন। ভাইয়া রিভার্সিবল প্রসেস কি স্পন্টেনিয়াস হবে? রিভার্সিবল প্রসেস স্পন্টেনিয়াস
হয় না, সবসময় রিভার্সিবল প্রসেস স্পন্টেনিয়াস হয় না। ঠিক আছে, স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত, এটা স্বতঃস্ফূর্ত না। ঠিক আছে, এটা স্বতঃস্ফূর্ত না, ভালো করে খেয়াল করো ভাইয়ারা, এটা স্বতঃস্ফূর্ত হবে কেমন করে? তুমি পানিকে বাতাসে রেখে দাও, পানি কি বরফ হবে? কখনোই হবে না, ওকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, একটা এক্সটার্নাল ওয়ার্ক করতে হলো, ও তখন ওটা বরফ হইল। তার মানে রিভার্সিবল প্রসেস স্বতঃস্ফূর্ত না। তাহলে অল 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 অল, ওরে বাপরে, এটা কেউ ভুল করবে না দেখতেছি। বাহ, তাহলে তোমরা সবাই আজকে পরীক্ষায় 10-এ 10 আশা করতে পারি, তাই না? তার মানে এটার প্রক্রিয়া হচ্ছে অল। তার মানে এক গ্লাস পানিকে যদি করো, তার স্টেট ফাংশনগুলোর মান 0 হবে। ঠিক আছে, স্টেট ফাংশনগুলোর মান কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া বুঝে গেলাম। এবার এখানে দেখো দুইটা কথা বলে আমরা অঙ্কে যাব। এই ডিএস, এই জিনিসটাকে ডেফিনেশন করা হয় কেমন করে দেখো। এনট্রপির ডেফিনেশন কেমনে হয় এটা বুঝাতে যাও না ভাই, এটা ডেফিনেশন, এটাতে আমার কিচ্ছু করার নাই। dq/t, এটা হচ্ছে ডিএস এর ডেফিনেশন, ভালো করে খেয়াল করো। তাহলে ডিএস এর ডেফিনেশন হচ্ছে dq/t। এখন খুব মজার বিষয় দেখো, যারা স্টেট ফাংশন, মনে হয় ফুয়াদ হাসান এই প্রশ্নটা করেছিল, যারা স্টেট ফাংশন এদের আমরা কখনো এক্সাক্ট ভ্যালু বের করতে পারি না। ঠিক আছে, ফুয়াদ হাসান তুমি মনে হয় ওই যে পিভিটি এদেরকে স্টেট ফাংশন বলছিল না, এটা একটা মেন লজিক। ঠিক আছে, যে ওটাকে সবসময় স্টেট ফাংশন বলা ঠিক না। তো যারা স্টেট ফাংশন হয়, ঠিক আছে, মানে যাদের ভ্যালুগুলাই এরকম এতগুলা ভ্যালুর উপর ডিপেন্ড করে, তুমি এক্সাক্ট ভ্যালুটা যে বাইর করবা ঠিকভাবে বেরই করতে পারবা না, যে ওর এক্সাক্ট ভ্যালু কোনটা। তুমি কি করতে পারবা, এখানে তার ভ্যালু ছিল, যদি এখানে ধরো তুমি যদি একটা জায়গায় ওর ভ্যালু এক্স ধরে নাও, তাহলে আরেকটা জায়গায় ওর ভ্যালু কত হবে? ধরো তুমি x+10 পাইলা, তাহলে তুমি বলতে পারো এই দুইটা জায়গার পরিবর্তন হচ্ছে 10। জিনিসটা কিন্তু এরকম, যেমন ধরো আমরা যেই বিভব শক্তিগুলা মাপি, তাই না? ধরো আমরা বিভব শক্তিকে mgh এরকম দিয়ে প্রকাশ করে অভ্যস্ত। আসলে আমরা mgh তো দিতে পারি না, কারণ আমরা এই যে এইচটা দিলাম, আমি তো মাপতেছি আমার ঘরের মেঝা থেকে। আমার ঘরের মেঝাতে যে বিভব শক্তি 0 কে বলছে তোমাকে? কেউ তো বলে নাই। বলছে কি? বলে নাই। তার মানে এটাও আমরা একটা জায়গাকে 0 ধরে নিয়ে এই পরিবর্তনটাই মাপতেছি। তাহলে এই টাইপের জিনিস নর্মাল বিভব শক্তিও কখনো আমরা এক্সাক্ট বের করতে পারি না। ঠিক তেমনই করে, যে এরকম করে আমরা বিভব শক্তিকে এক্সাক্ট বের করতে পারি না, ঠিক তেমনই করে আমরা এন্ট্রপি, অন্তস্থ শক্তি, তা এগুলাকে এক্সাক্ট বের করতে পারি না। তাই সবসময় মনে রাখবা, কখনো এস সমান কিছু লিখবা না, কিছু একটা লিখবা না, কখনো ইউ সমান কিছু একটা লিখবা না। চেষ্টা করবা অবশ্যই সামনে একটা ডি লাগানোর, সামনে একটা এস লাগানোর। কেন? আমি একটু বিষয়টা বুঝাইতেছি, ইন্টিগ্রেশনের আলোকেও বুঝাবো, তো বুঝাই দিই বিষয়টা। দেখো, তো যখন দেখো তুমি যখন এস বাই করবা, এস না, তুমি আসলে দুই দিকে ইন্টিগ্রেশন দিবা, তাই তো? দেখো, তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি তুমি করো, তাহলে কি হবে দেখো, একটা ধ্রুবকের ইন্টিগ্রেশনে এস আসবে, তুমি কিন্তু একটা আপার লিমিট, একটা লোয়ার লিমিট দিবা, তাহলে একটা s1 দিবা, এখানে একটা s2 দিবা, তাই তো? তার মানে তুমি যদি একে একটা লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশন করো, তাহলে এরকম করে করতে হবে। তুমি যখন একে আপার লিমিট লোয়ার লিমিট দিবা, দেখো ও কিন্তু ইন্টিগ্রেশন থেকে অটোমেটিক আবার s2 - s1 বাইর করে দিবে, যেটা আসলে ডিএসি থাকে। এটা কিন্তু ডিএসি বলি। তার মানে খুবই মজার জিনিস কিন্তু, খেয়াল করে দেখো, তোমরা যখন ডিএস লিখতেছো, সে dq/t থাকতেছে। আবার যখন ইন্টিগ্রেশন করছো, তখন এটাও কিন্তু ইন্টিগ্রেশন dq/t থাকছে। অনেক বইয়ে তোমরা এটাও দেখবা, অনেক বই এটাও দেখবা, দেখে কিন্তু কনফিউজ হও না। মেন তাত্ত্বিক বিষয় হচ্ছে এইখানে আছে, কারণ আমরা এর পরিবর্তন মাপতেই পারি না। তুমি যেমন করে ইউ মাপো না কেন, তোমার ইউ এর ক্ষেত্রেও তোমার ডি ইউ আনতে হবে। তুমি কখনো শুধু ইউ আনতে পারবা না, কারণ আমরা ওর এক্সাক্ট ভ্যালু মাপতেই পারি না, আমরা সব সময় পরিবর্তন মাপি। তাহলে mg∇h কি? mg∇h হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে বিভব শক্তির পার্থক্য। ঠিক আছে আপু, মনে থাকবে? মানে আমরা পার্থক্যটা মাপি, এটাই আমাদের ক্ষমতায় আছে। 7 আপ খেয়ে কুল। ওই দেখা হবে কালকে, ঠিক আছে? তোমাদের কথা চিন্তা করে ভাবছি কালকে
আরে ফিজিক্স গ্রুপে খেলাটা লাইভ প্রচার করব, আর কমেন্টেটর হিসেবে আমি উপস্থিত থাকবো ভাবছি, বুঝলা? ব্রাজিলকে জিতাতে হবে তো, তাই না? তো নালে কেমনে মানে একটু সাহায্য করতে হবে তো। আচ্ছা আচ্ছা, পরম এন্ট্রপি। এবার এখানে কিছু কাহিনী আছে ভাই। তোমরা যেহেতু এখানে সুদীপ্ত একটা কথা বললো, আমি তোমাদেরকে শিখাই দিই, তোমরা আবার পরে বলবা এটা রেসনিক হেলিডের বই আছে, নো প্রবলেম এট অল। তো জিনিসটা কি দেখো, আমরা যদি কখনো পরম মান বের করতে চাই, তাহলে সেটার একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে কে লন ডাব্লিউ। এটা হচ্ছে এন্ট্রপির পরম মান বাইর করার জন্য ফাংশন, মনে রাখো এটা। ঠিক আছে, চলে আসতে পারে কখনো কখনো এমসিকিউ। এটা হচ্ছে পরম মান বের করার জন্য ফাংশন। তাহলে এখন বলো না ভাই, পরম মান বের করার ফাংশন আছে, আপনি একটু আগে বললেন এস বের করা যায় না, তাহলে তো কেমন সাংঘর্ষিক কথাবার্তা বলে ফেলছেন। অবশ্যই সাংঘর্ষিক কথাবার্তা বলতেছি না। এই তাহলে এন্ট্রপির পরম মান বাইর করার জন্য যে আমি একটা ফাংশন লিখলাম, তাকে তোমরা দেখলা এস সমান কে লন ডাব্লিউ। তাহলে এন্ট্রপির পরম মান কে লন ডাব্লিউ, এই ইকুয়েশনটা দিয়ে আমরা বের করতে পারি। আমরা এটাও জানবো যে এই কে মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক। এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এল এন এটাও আমরা জানি, এটা নিয়েও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এই ডাব্লিউ কে নিয়ে। এইটা তুমি মাপতে পারবা না রে ভাই, এটি মাপা যায় না, এটিকে মাপা যায় না, তাই এটিকেও মাপা যায় না। তাহলে ভালো করে কি বিষয়টা বুঝতে পারলা কেন আমরা পরম মানের মাপতে চাই না? এই যে ভালোই কথা বলেছে গর্ব, কি বলেছে, যেহেতু আমরা এস মাপতে পারি না, হয় কে মাপতে পারবো না, নাহলে ডাব্লিউ মাপতে পারবো না। তো কে আমরা জানি বোল্টজম্যান ধ্রুবক, আমরা ডাব্লিউ মাপতে পারি না। যেহেতু মাপতে পারি না, ডাব্লিউ কি জানো? একটা গ্যাসের অনুপরমাণুর মানে অনুপরমাণুর গতি প্রকৃতিকে নিয়ে, অনুপরমাণুর মুভমেন্টকে নিয়ে তার কার্যক্ষমতাকে কতটা ডিফারেন্ট বিন্যাস সমাবেশ করা যায়। ভালো করে কথাটা শোনো, কত কঠিন কথা। একটা গ্যাসের অনুপরমাণুর চলনকে নিয়ে কত ধরনের বিন্যাস সমাবেশ করা যায়, দ্যাট ইজ নোন অ্যাজ ডাব্লিউ, যেটা কখনো তুমি কারেক্টলি মাপতে পারবে না। বুঝলা? এরা আবার পড়াশোনা বাদ দিয়ে ব্রাজিল আর্জেন্টিনা। আজকে দেখছি এই গেঞ্জিটা পরে আসে আমার ভুল হয়ে গেছে, এই কাজ তো করা যাবে না। তাহলে দেখো, আমরা এন্ট্রপির এই বিষয়টা তো বুঝতে পারলাম, এখান থেকে শিক্ষা নিতে পারি এন্ট্রপি এবং অন্তস্থ শক্তি কখনো আমরা এই দুইটা ইউ ব্যবহার করব না। ঠিক আছে, মানে ইউ আর এস ব্যবহার করব না, ডি ব্যবহার করব। ক্লিয়ার? এবার আমরা তাহলে আমাদের অঙ্কে চলে যাই। তাহলে আমরা আরেকটা জিনিস কি মনে রাখলাম, দেখো আমরা এনথালপি এই টার্মটা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো, কারণ এনথালপি হচ্ছে একটা স্টেট ফাংশন। তার মানে একটা ক্লোজড পথ হলে আমরা ডিএইচ এর মান কিন্তু শূন্য বসাই দিতে পারবো, তখন ডিইউ এবং পি দেওয়া থাকলে আমরা খুব সহজে অঙ্ক করে ফেলতে পারবো, যদি জিনিসটা এনথালপি হয়ে থাকে। ভালো করে খেয়াল করে নিও জিনিসটা, ঠিক আছে? আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা তাহলে আমাদের ফার্স্ট লয়ে চলে আসি, dq সমান du প্লাস dw। আমরা এখন যে জিনিসটা শিখবো ভাইয়ারা, এই তিনটা টার্মের কোনটা কখন প্লাস এবং কোনটা কখন মাইনাস, এইটুকুটা জানতে পারলে আমাদের এই অঙ্ক কিন্তু শেষ। তাহলে আমরা জানবো কোনটা প্লাস কোনটা মাইনাস, কখন কোনটা প্লাস হবে কখন কোনটা মাইনাস হবে। ঠিক আছে, আমরা জানবো কি কখন কোনটা প্লাস হবে এবং কখন কোনটা মাইনাস হবে। তাহলে dq সমান du প্লাস dw, আমাদেরকে জানতে হবে কখন কোনটা প্লাস হবে কখন কোনটা মাইনাস হবে। আমি একবারে বাংলা কথায় বলবো, বাংলা কথায় জিনিসটা বোঝো। ঠিক আছে, dq, প্রথমে আমরা dq কে নিয়ে কথা বলি। তাহলে dq প্লাস dq মাইনাস, আমরা এখানে যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিস্টেম। আমার সিস্টেমকে গ্যাস, তাহলে ভালো করে বুঝি। আগের দিন আমি ছবি আঁকছিলাম এরকম, দেখো ভালো করে, আবার আগের দিনে ছবি আঁকতেছি। ঠিক আছে, তাহলে এই বাহিরেরটা হচ্ছে আমার পরিবেশ, আর এই ভিতরের জিনিসটা হচ্ছে গ্যাস
অথবা আমরা এটাকে বলবো সিস্টেম। তাহলে এই ভিতরের জিনিসটা হচ্ছে গ্যাস অথবা সিস্টেম, আর বাহিরের জিনিসটা হচ্ছে পরিবেশ। তাহলে ভিতরেরটা হচ্ছে গ্যাস অথবা সিস্টেম, আর বাহিরেরটা হচ্ছে পরিবেশ। তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস চিন্তা করব গ্যাস বা সিস্টেমের জন্য, গ্যাস অথবা সিস্টেম এর জন্য, গ্যাস অথবা সিস্টেম এর জন্য আমরা প্রত্যেকটা জিনিস চিন্তা করব গ্যাস অথবা সিস্টেম এর জন্য। খুব ভালো করে খেয়াল করো, যেহেতু তোমরা আজকে লাইভে কম, আমি আজকে একটা কাজ করবো বুঝছো, চিন্তা করছি এই লাস্টের পার্টটা ডিলিট করে দেবো ভিডিও থেকে। আমার খুব মজা লাগে যদি কেউ আমার কথা না শুনে, তাহলে এরকম কাজ করতে আমার খুব মজা লাগে। কেমন হবে? হ্যাঁ তোমরা বলো তো কেমন হয় এই লাস্টের আজকে এখন যে পার্টটা বলবো, এই পার্টটা যদি ডিলিট করে দিই ভিডিও থেকে। তোমরা একটু বলো তো, তোমাদের একটু মতামত নেই যারা লাইভ করছো, মতামতটা কেমন হয় বলো তো। আচ্ছা দেখি, ঠিক আছে তোমরা একটু মতামত দাও, আমি সেটা চিন্তা করব। তাহলে ডিকিউ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে যদি তোমার সিস্টেমের মধ্যে তাপ দেওয়া হয়। মানে সিস্টেমে তাপ দিলে, ভালো করে বোঝো, তাহলে ভাষাগুলা লিখতে আবার জায়গা লাগবে তো। তাহলে এখানে কি বলবো, সিস্টেমে তাপ দিলে, সিস্টেম এ তাপ দিলে, অথবা আমরা বলতে পারি গ্যাস এ তাপ দিলে। তাহলে সিস্টেমে তাপ দিলে বা গ্যাসে তাপ দিলে, অথবা আমরা কি বলতে পারি, এটার আরেকটা কথা আছে, পরিবেশ তাপ বর্জন করলে, বর্জন করলে। একটু ভালো করে খেয়াল করো ভাইয়ারা, একটা এর জন্য কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে, তাই একটু বাংলাও পড়া লাগবে তোমাদেরকে। বাংলাতে কারক বিভক্তি নামের একটা অধ্যায় আছে, ভেরি ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট দেখো, এখানে আছে পরিবেশ, পরিবেশে না কিন্তু পরিবেশ তাপ বর্জন করলে, মানে বিষয়টা বোঝো। মেন কথা হচ্ছে আমরা এই ছবিটা থেকে বেশি ক্লিয়ার করব। আমার এইখানে যদি ঢোকে তাহলে ডিকিউ হবে প্লাস, এটা হচ্ছে মেন কথা। তাহলে এর বাংলা করলে আমরা কি করতে পারি, সিস্টেমে তাপ শক্তি ঢুকছে অথবা পরিবেশ থেকে সিস্টেমের মধ্যে ঢুকতেছে, ভালো করে বোঝো, পরিবেশ থেকে সিস্টেমে ঢুকছে। তাহলে এই ক্লাসে ডিকিউ হবে প্লাস, এটা হচ্ছে আমাদের মেন থিম। ঠিক আছে, পরিবেশ তাপ বর্জন করলে এটার মিনিংও এটাই দাঁড়ায়, অনেক সময় কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে এটাও আসে। এবার দেখো, তাহলে এই যে ডিকিউ এটা মাইনাস হবে কখন ভাইয়ারা? ডিকিউ মাইনাস হবে যদি সিস্টেম বা গ্যাস, সিস্টেম বা গ্যাস তাপ বর্জন করে, বর্জন করে। তার মানে এটাকে আমরা আবার কি লিখতে পারি, অথবা আমরা কি লিখতে পারি, পরিবেশ যদি তাপ গ্রহণ করে, পরিবেশ তাপ গ্রহণ করে, গ্রহণ করে। আবার দেখো এখানে আরো একটা কথা লেখা যায়, সিস্টেম পরিবেশে তাপ বর্জন করে, পরিবেশে তাপ বর্জন করে, বর্জন করে। সো এই যে কারক বিভক্তি কেন ইম্পর্টেন্ট একটু দেখো, এখানে বলছে পরিবেশে বর্জন করে, আর এখানে বলছে পরিবেশ বর্জন করে। বিষয়টা বোঝো, পরিবেশ বর্জন করে মানে কি, পরিবেশ ছেড়ে দিচ্ছে, পরিবেশে বর্জন করছে মানে পরিবেশে ছেড়ে দিচ্ছে। মানে বিষয়টা এরকম, ধর একটা গাড়ি আছে, বিষয়টা বোঝো, ধরো এটা একটা গাড়ি, দেখো আমি কি সুন্দর করে গাড়ি একাই ঝিক 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 করে গাড়ি চলছে, কি সুন্দর গাড়ি আমার। তো গাড়ি এখান থেকে গ্যাস বাড়ায়, তাই না? গাড়ি গ্যাস ছাড়ছে, ভালো করে বোঝো, গাড়ি গ্যাস ছাড়ছে, কোথায় ছাড়ছে? পরিবেশে। তাহলে গাড়ি পরিবেশে গ্যাস ছাড়ছে, কে ছাড়ছে? গাড়ি ছাড়ছে। তাহলে বিষয়টা এরকম। তাহলে এটাতে হচ্ছে পরিবেশ তাপ বর্জন করলে, এটা হচ্ছে পরিবেশে তাপ বর্জন করলে। তো বাংলা কথা অলওয়েজ কঠিন, আসতে হবে ছবিতে। বিষয়টা কি, কোনোভাবে যদি সিস্টেম থেকে তাপটা বের হয়ে যায় তাহলে ডিকিউ হবে মাইনাস, অথবা কোনোভাবে যদি পরিবেশের কাছে তাপটা চলে আসে তাহলেও হবে ডিকিউ মাইনাস। ভালো করে বলো, আমার এইটুকুটা কথা তোমরা এখন পর্যন্ত ক্লিয়ার কাট ভাবে বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো কিনা তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, একটা ছোট্ট এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে করে ফেলতে হবে। সো রেডি? তোমরা এই কোশ্চেনের উত্তর দাও। কোশ্চেন নাম্বার কত? 4। তাহলে কোশ্চেন নাম্বার 4, তুমি নাইট্রোজেন গ্যাস
কে 100 জুল তাপ সরবরাহ করলা? এ নাম্বার অপশন ডিকিউ সমান -100 জুল, বি নাম্বার অপশন ডিকিউ সমান +100 জুল। তাড়াতাড়ি দাগাও। তুমি পরিবেশে তুমি নাইট্রোজেন গ্যাসকে 100 জুল তাপ সরবরাহ করলা, তাহলে ডিকিউ এর মান কোনটা? তাড়াতাড়ি দাও। তোমাদের প্রশ্নের উত্তর দেখে আমি বুঝে যাব যে কি ঘটনা ঘটবে। আর আজকের ক্লাসটা শেষ করে দেখবা গ্রুপ থেকে আমরা কতজনকে কি সুন্দর করে ফু মেরে বাইর করে দিয়েছি। তাহলে তোমাদের উত্তর হচ্ছে 100 জুল। 100 জুল। এই মামুন, তুমি কি বলেছো? -100 জুল। মিয়া মার দেবো নাকি তোমাকে? হ্যাঁ, কেমন -100 হয় কেমন করে? হ্যাঁ, 100 জুল। তুমি কাকে দিলা? বিষয়টা দেখো। তুমি নাইট্রোজেন গ্যাসকে 100 জুল তাপ সরবরাহ করলা। গ্যাস কোথায় আছে? এই যে এখানে আছে। করলা মানে কি? ঢুকাই দিলা। দিলা কেমন করে? এমন করে দিলা। তার মানে প্লাস, তার মানে ডিকিউ হয়ে যাবে +100 জুল। খুবই সহজ, সিম্পল ঘটনা। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা আশা করছি আমরা ডিকিউ এর নারী নক্ষত্র, ভুরি নক্ষত্র সব বুঝে নিয়েছি। তাহলে আমরা ডিকিউ 100% ক্লিয়ার। এবার আমরা চলে যাব তাহলে ডিইউ এর মাঝখানে। এবার আমরা কোথায় চলে যাব? ডিইউ এর মাঝখানে। তাহলে আমরা ডিইউ এর মাঝখানে চলে যাব। এবার আমরা চলে আসি ডিইউ এর মাঝখানে। তাহলে ডিইউ, এবার আমরা চলে আসবো ডিইউ। ভালো করে খেয়াল করো। তাহলে এই ডিইউটাকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্লাস এবং মাইনাস। ভালো করে খেয়াল করতে হবে, একবারে বেসিক থেকে খেয়াল করতে হবে। তো বেসিক কি বলো তো ভাইয়ারা? এই যে চাচা ডিইউ আছে, কার ফাংশন? ডিইউ কার ফাংশন? আমরা যদি আইডিয়ালের জন্য বলি তাহলে ডিইউ কার ফাংশন? আইডিয়াল গ্যাসে ডিইউ কার ফাংশন? এই কোশ্চেন এত পরীক্ষায় আসে এবং এত তোমরা ভুল করো, আমি অবাক হয়ে যাই। পি ভি টি অল, তাড়াতাড়ি বলো ডিইউ কার ফাংশন? তোমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছো যে ডিইউ কেবলমাত্র তাপমাত্রার ফাংশন। তাহলে খুব মজার বিষয়, এই ডিইউ কে আমরা অনেকভাবে ডিফাইন করতে পারি। কি কি ডিফাইন করতে পারি দেখো। ডিইউ প্লাস মানে হচ্ছে সিস্টেম বা গ্যাস এর ইউ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়া। আবার সিস্টেম বা গ্যাস এর টেম্পারেচার বৃদ্ধি পাওয়া। ভালো করে বোঝো, ইউ বৃদ্ধি পাওয়া, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাওয়া, তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তাহলে সিস্টেম বা গ্যাসের যদি বৃদ্ধি পায়, তাহলে সোজা কথা বলো ভাইয়ারা, পরিবেশের ইউ বা টি কি হবে? কি হবে? হ্রাস পাবে। ভালো করে বুঝো, এখানে কিন্তু দুইটা বিষয় আছে। তাহলে গ্যাসের অন্তস্থ শক্তি বাড়বে অথবা তাপমাত্রা বাড়বে। তাহলে আমরা কি বলতে পারি দেখো, গ্যাসের অন্তস্থ শক্তি বাড়া তার মানে কি? এই যে সিস্টেমটা আছে দেখো ভালো করে, এই সিস্টেমের ইউ যদি বাড়ে, দেখো ইউ যদি বাড়ে তাহলে ইউ হয়ে যাবে প্লাস। এই সিস্টেমের টেম্পারেচার যদি বাড়ে তাহলেও হয়ে যাবে প্লাস। তাহলে এই দুইটা কন্ডিশনে আমার ডিইউ হবে প্লাস। কোনোভাবে যদি আমার তাহলে ইউও যদি কমে, টেম্পারেচারও যদি কমে, তাহলে আমার ডিইউ হবে মাইনাস। অনুরূপভাবে আমি কি বলতে পারি, এই যে পরিবেশ আমার যে বাহিরের এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে, এই এক্সটার্নাল ওয়ার্ল্ডের যদি আমি ইউ এর মান কমায় দেই, টেম্পারেচার কমায় দেই, এটার মানও কিন্তু ডিইউ প্লাস। ভালো করে বোঝো। তাহলে বিষয়টা হচ্ছে পরিবেশ এবং গ্যাসের যে সম্পর্ক, এটাও তোমাকে বলতে হবে আইডিয়াটা দেওয়ার জন্য। ওমা কিসের আইডিয়া রে ভাই? তাহলে আমরা আশা করছি
ইউ প্লাসের বিষয়টাও কিন্তু বুঝলাম, একসাথে আমরা ইউ মাইনাসের বিষয়টাও বুঝে গেছি। ঠিক আছে, তাহলে ইউ মাইনাসের এখানে কি লিখবো? অপোজিট। শেষ, অপোজিট। ভালো করে বোঝো, তাহলে ইউ মাইনাস হচ্ছে অপোজিট। এবং আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে খুব একটা মজার বিষয় কি দেখো, যদি টি স্থির থাকে তাহলে ইউ 0 হবে, যদি টি স্থির হয় তাহলে ডিইউ 0 হবে। কখন? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে টি স্থির থাকলে ডিইউ 0 হবে। তাহলে আশা করছি তোমরা ডিইউ এর বিষয়টা বুঝতে পেরেছো। তো আমি একটু চেক করে নিই যে তোমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা ডিইউ এর। তো ঠিক আছে, তোমরা এখন এই প্রশ্নটার উত্তর দাও, তাহলে আমি ক্লিয়ার হব। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে 100 জুল তাপ সরবরাহ করায় তাপমাত্রা দ্বিগুণ হয়, অন্তঃস্থ শক্তির পরিবর্তন 50 জুল হলে কৃতকাজ কত? এ নাম্বার অপশন 50 জুল, বি নাম্বার অপশন 100 জুল, সি নাম্বার অপশন 150 জুল, ডি নাম্বার অপশন -50 জুল। তাড়াতাড়ি দেখি তোমরা উত্তর করতে পারো কিনা। এই অঙ্কগুলাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে উত্তর কত? ডাব্লিউ এর মান কত? রিয়াদ হোসেন বলেছে 50 জুল। আর কেউ? আর তোমরা পারছো না? বাকিরা কই? কি বলেছে? সাবিনা ইয়াসমিন বলছো 50 জুল। তনুশ্রী বলছে 150 জুল। ভাইয়া আপু কেমন করে 150 কেমন করে? দেখো, তাহলে মেন কথা হচ্ছে সূত্র আমাদের বোর্ডে লেখা আছে। দেখো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। বিষয়টা কি? তাপ কাকে সরবরাহ করেছি? কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে। তার মানে আমার ডিকিউ এর মান হচ্ছে +100 জুল। ভালো করে বোঝো। তাপমাত্রা দ্বিগুণ হয়, ভালো করে বোঝো। তাপমাত্রা দ্বিগুণ হয়, দ্বিগুণ হয় মানে বাড়ে না কমে? বাড়ে। তাহলে তাপমাত্রা বাড়লে, ভালো করে বোঝো, তাপমাত্রা যদি বাড়ে, কার তাপমাত্রা বাড়ছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা দ্বিগুণ হওয়া মানে বাইরেছে, তাহলে তাপমাত্রা বাড়লে ডিইউ প্লাস হবে, তাহলে ডিইউ হচ্ছে +50 জুল। তাহলে আমরা ডিডাব্লিউ কত পাবো? আমরা ডিডাব্লিউ পাবো 100 - 50, দ্যাট ইকুয়ালস টু +50 জুল। যেহেতু এই অঙ্কগুলোতে প্লাস এবং মাইনাস দুইটা চিহ্নের ব্যাপার আছে, আমি সবসময় 50কেও +50 এরকম বলতে ভালোবাসি। তোমরা এরকম লেখার চেষ্টা করবা, তাহলে জিনিসটা ভালো থাকবে। এই তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, ব্যাপার স্যাপার কি বলতো? তাপমাত্রা ডাবল হয়ে কি হলো? তাপমাত্রা ডাবল হয়ে কিছুই হলো না। তাপমাত্রা ডাবল হয়ে আমরা বুঝলাম যে অন্তঃস্থ শক্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, হ্রাস পায়নি। আমরা এই জিনিসটা বুঝলাম। ঠিক আছে, তাপমাত্রা ডাবল হয়ে আর কিছুই হয় না। এই যে ডি ডাব্লিউ, এটার মান যে প্লাস, এই লাইনটা আমরা বুঝলাম এই কথাটা থেকে, না হলে আমরা এটা বুঝতে পারতাম না। ঠিক আছে, আমরা এই কথাটা থেকে এই লাইনটা বুঝলাম, এটা হচ্ছে আমাদের মেন বিষয় ছিল। গুড, তোমরাই সবাই উত্তর দিয়ে দিয়েছো, ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এবার চলে আসি ডিডাব্লিউ। এই ডিডাব্লিউ নিয়ে, এই ডিডাব্লিউটা একটু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে একটু উল্টা আসে। তো তোমাদের এইচএসসি সিলেবাসে আসলে সমস্যা নাই, তোমরা যে কোনো একটা ধরে নিলেই হবে। তাহলে এই যে ডিডাব্লিউ মানে কৃত কাজ, এটাকেও কিন্তু আমরা প্লাস বলতে পারি, মাইনাস বলতে পারি। তো আমরা কিন্তু এখন একবারে ফিজিক্সের বেসিক থেকে শিখতেছি।
তাহলে DW এই জিনিসটাকে আমরা প্লাসও বলতে পারি, মাইনাসও বলতে পারি। কখনো প্লাস বলবো, কখনো মাইনাস বলবো, ঠিক আছে? তাহলে আমরা DW কে কখনো প্লাস বলবো, কখনো মাইনাস বলবো। তাহলে সোজা কথা, আমরা এখানে কাকে নিয়ে কাজ করতেছি? গ্যাসকে নিয়ে কাজ করতেছি, ভালো করে বোঝো। তাহলে গ্যাস যদি কাজ করে, ভালো করে বোঝো, গ্যাস বা সিস্টেম কাজ করলে প্লাস, আর মাইনাস কি বলবো? গ্যাস বা সিস্টেম এর ওপর কাজ করলে, ওপর কাজ করলে। দেখো জিনিসটা কত সহজ। এই একটা উপর কথাটার জন্য তোমার অঙ্ক 0 হয়ে যাইতে পারে। মানে বিষয়টা কি? গ্যাস কাজ করতে হবে, ঠিক আছে? এটার আবার মিনিং আছে। এটার মিনিং কি? এটার আরেকটা ইন্টারনাল মিনিং হচ্ছে গ্যাস বা সিস্টেম এর ভলিউম বাড়বে, ভলিউম বাড়বে। আর এটা কি হবে? গ্যাস বা সিস্টেম এর ভলিউম কমবে, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আমরা দেখো, আমরা যদি জিনিসটা এরকম করি, ধরো এরপরে যদি এই গ্যাসটা এরকম বড় হয়ে গেল, কি হলো দেখো ভাইরা, গ্যাসটা বড় হয়ে গেল। এই যে গ্যাসটা বড় হয়ে গেল না, তাহলে এই যে চেঞ্জটা, এই চেঞ্জের জন্য আমরা DW বলবো প্লাস। আর যদি কোনোভাবে এই লাল দাগ থেকে কালো দাগে চলে আসে, আমরা DW বলবো মাইনাস। ভালো করে বোঝো, আমার এই ছবিটাই কিন্তু যথেষ্ট, 100% কাভার করবে। এই একটা ছবি, এটা কিন্তু কোনো বইয়ে পাবা না, আমার বানানো, প্র্যাকটিক্যালি থাম্ব রুল ইউজ করে বানানো। এই ছবিটাই কিন্তু তোমার পুরাপুরি কাজ করে দিবে, ঠিক আছে? তুমি একবারে চিহ্নগুলা নিয়ে 100% ক্লিয়ার হয়ে যাবা। তাহলে আমরা কি বলতে পারি যে DW, দেখো গ্যাসের উপরে কাজ করলে, গ্যাস বা সিস্টেমে কাজ করলে তার ভলিউমটা বাড়বে। আর যদি গ্যাসের উপরে কাজ করো তাহলে ভলিউমটা কমবে। আমি একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই। দেখো বিষয়টা এরকম, এটা একটা সিরিঞ্জ, ঠিক আছে? তো এর একটা আয়তন আছে, ভালো করে খেয়াল করো। এই যে এর একটা আয়তন আছে, তাই না? তো আমি চিন্তা করলাম যে এর মাথাটা বন্ধ করে দিছি। তাহলে এবার দেখো এর ভলিউমটা তুমি দেখতে পাচ্ছ, এটা এর ভলিউম, তাই না? আমি যদি এর ভলিউমটাকে ধরো এরকম করে, যদি আমি কি করতেছি দেখো তো, তোমরা ভালো করে খেয়াল করো। আমি এদিক থেকে এর ভলিউমটাকে কমাইলাম। কাজের মান প্লাস না মাইনাস তাই বলো, ভালো করে খেয়াল করো। আমি সিরিঞ্জ এরকম থেকে এরকম করলাম, আবার বলি, সিরিঞ্জের মাথায় চাপ দিলাম, কাজের মান পজিটিভ নাকি নেগেটিভ? আমি সিরিঞ্জের মাথায় চাপ দিলাম, কাজের মান পজিটিভ নাকি নেগেটিভ? আমি সিরিঞ্জের মাথায় চাপ দিলাম, কাজের মান পজিটিভ নাকি নেগেটিভ? তাড়াতাড়ি বলো। আমি যদি সিরিঞ্জের মাথায় চাপ দেই, কাজের মান পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই নেগেটিভ। তার মানে আমি যদি এই গ্যাসের আয়তনটা কমায় দেই, আমার কাজ নেগেটিভ। আবার ধরো কোনোভাবে এটাকে টেনে বাড়ায় দিলাম, কাজ পজিটিভ। সিম্পল বিষয়। আয়তন বাড়লে নেগেটিভ, আয়তন কমলে পজিটিভ, আয়তন কমলে নেগেটিভ, আয়তন বাড়লে পজিটিভ। এটা হচ্ছে সিম্পল হিসাব। তাহলে আমরা কি বলতে পারি? আয়তন যদি বাড়ে তাহলে পজিটিভ, আয়তন কমলে নেগেটিভ। তাহলে এই ছিল আমাদের বিষয়। এবার দেখো এটাকে আমরা সাইকেল থেকে, গ্রাফ থেকে কিভাবে নির্ণয় করতে পারি। সাইকেল গ্রাফ থেকে ওয়ার্ক নির্ণয় করব আমরা, ঠিক আছে? তাহলে আমরা সাইকেল গ্রাফ থেকে কিভাবে কাজ নির্ণয় করতে পারি, ভালো করে খেয়াল করো। আমরা একটা সাইকেলের গ্রাফ থেকে আমরা কাজ বের করতে পারি কিভাবে? আমরা একটা সাইকেলের গ্রাফ থেকে কাজ খুব সহজ করে বের করতে পারি। দেখো ধরো এটা একটা পিভি গ্রাফ, ধরো এটা একটা পি, এটা একটা ভি গ্রাফ। আমরা বলবো কাজের মান প্লাস নাকি মাইনাস, ভালো করে খেয়াল করো। তো আমার গ্রাফটা যদি এই ডাইরেকশনে হয়, ভালো করে খেয়াল করো, আমার কাজ মানে কি, ভালো করে ফিল করো জিনিসটা। কাজ মানে হচ্ছে এরিয়া। তো
তাহলে কাজ মানে হচ্ছে এরিয়া। আমি যদি এই গ্রাফটার কাজ বাইর করি, দেখো এই জিনিসটা কিন্তু ডান দিকে যাচ্ছে, তার মানে কি ভলিউম বাড়তেছে না? তার মানে এই পুরা কাজটা পজিটিভ হবে। দেখো এই গোটা কাজটা হয়ে যাবে প্লাস, আর এই দিকের ভলিউমটা কমতেছে, দেখো কমতেছে না? তার মানে কি এই কাজটা হয়ে যাবে মাইনাস। তাহলে প্লাস যেহেতু বড়, মাইনাস ছোট, মাঝখানের কাজটা হবে প্লাস। তো এইটাকে যদি আমরা অনুধাবন করি, আমরা যদি উপলব্ধি করি, আমরা একটা কথা বলে দিতে পারি যে পিভি ডায়াগ্রাম কেমন? পিভি ডায়াগ্রাম, সাইক্লিক পিভি ডায়াগ্রাম যদি ক্লকওয়াইজ হয়, ভালো করে বোঝো, ক্লকওয়াইজ হলে ডাব্লিউ পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডাব্লিউ নেগেটিভ। এই জিনিসটা আমরা বলতে পারি। দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি কি হয় ভালো করে খেয়াল করো, যদি আমরা কি করছি, দেখো আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, এইভাবেই ঘড়ির কাঁটা ঘুরে। তাহলে এই ক্ষেত্রে আমি যে মানটা পাবো, এই মানটা ডাব্লুর অ্যান্সার আমি লিখবো প্লাস, পজিটিভ ডাব্লু। আমি যদি এই তীর চিহ্নটা উল্টা দিতাম, মানে ধরো আমি যদি এইখানে এদিকে না দিয়ে আমি এদিকে তীর চিহ্ন দিতাম, আমি যদি এদিকে দিতাম তাহলে আমার মাইনাস আসতো। বিষয়টা খুবই সহজ। তাহলে আমি যদি ক্লকওয়াইজে ঘুরি আমার কাজের মান হবে পজিটিভ, আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরি আমার কাজের মান হবে নেগেটিভ। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হওয়া খুব দরকার যে আমার কাজের মান কখন পজিটিভ হবে এবং কাজের মান আমার কখন নেগেটিভ হবে। তাহলে আশা করছি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমি একটু আজকের ক্লাসের সারমর্মটা তোমাদেরকে বলে দিই। আজকের ক্লাসের সারমর্ম, আজকে আমরা কি কি শিখলাম। এইটা কি বইতে ছিল নাকি মাত্র বের করলাম, বুঝলাম না কথা, আমি তোমার পরে শুনবনি। তো দেখো আজকের ক্লাসে আমরা যা শিখলাম, আজকের ক্লাসে আমরা এই কিউ, ইউ, ডাব্লিউ এই তিনটার প্লাস এবং মাইনাসের প্রকৃতি শিখলাম। আমরা কিউ এবং এনথালপির মধ্যে পার্থক্য শিখলাম। পার্থক্যটা কি? এনথালপি হচ্ছে কিউ এর বাচ্চা। তাহলে এনথালপি এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় চাপ স্থির থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যেই প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাকে আমরা কি বলি? এনথালপি বলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা কিউ এরই এক ধরনের বাচ্চা, যেই প্রক্রিয়ায় চাপ থাকে স্থির। তারপরে আমরা কি দেখলাম? আমরা স্টেট ফাংশন দেখলাম। স্টেট ফাংশন এর ক্লোজড পাথে ইন্টিগ্রাল করলে 0 আসে। স্টেট ফাংশন বলতে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, অন্তস্থ শক্তি, তারপরে দেখলাম আমরা এন্ট্রপি, এবং আরেকটা হচ্ছে এনথালপি। আমরা কেমিস্ট্রিতে যতগুলো বিক্রিয়া করি প্রত্যেকটা বিক্রিয়ায় আমরা আসলে এনথালপির পরিবর্তন বের করি এবং সেটা হেসের সূত্র মেনে চলে। এগুলা সব স্থির চাপে হয়ে থাকে। তারপরে আমরা কি বুঝলাম? দেখো আমরা সাইক্লিক যে গ্রাফ, পিভি গ্রাফ, সেটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে কাজের মান পজিটিভ, সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটার কাজের মান হয়ে থাকে নেগেটিভ। ঠিক আছে? তারপরে আমরা খুব ভালো করে এই ছবিটাকে ফলো করলাম। ভালো করে এই ছবিটা আরেকবার একটু দেখে নাও। এটা আমার সিস্টেম। সিস্টেমে যদি হিট ঢুকে তাহলে প্লাস, সিস্টেম থেকে যদি বের হয় তাহলে মাইনাস। সিস্টেমের যদি তাপমাত্রা বাড়ে তাহলে প্লাস, সিস্টেমের তাপমাত্রা কমলে ডিও মাইনাস। যদি সিস্টেমটা বড় হয়, ভালো করে বোঝো, সিস্টেমটা যদি বড় হয় তাহলে ডাব্লিউ প্লাস, সিস্টেমটা যদি ছোট হয় ডাব্লিউ মাইনাস। সিরিজ দিয়েও বুঝিয়ে দিলাম। দ্যাটস অল। ধন্যবাদ। তোমরা ক্লাসটা কেমন হয়েছে